আমার সাথে রয়েছেন মাসুম ভাই এবং আজকের অতিথিরা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূপ এফএম এ। এবং আমি শুরুতে জানিয়ে দিই যে আজকে আমাদের খুব স্পেশাল একজন গেস্ট রয়েছেন, বাবু ভাই। এবং তাকে আমরা বছরের প্রথম শোতে আনার চেষ্টা করেছিলাম, বাট তিনি অসুস্থ ছিলেন এবং আল্লাহর রহমতে এখন তিনি সুস্থ। তো আজকে তিনি আমাদের সাথে পার্টিসিপেট করবেন এবং তার ঘটনা দিয়ে আমরা শুরু করব ভূপ এফএম। তার আগে অবশ্য ইমেইল পড়ব। চলে যাচ্ছি আমাদের প্রথম ঘটনায়। গল্পটি পড়ে শোনানোর অনুরোধ রইল। প্রিয় রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি জানি আপনি সব সময় ভালোর দলে থাকেন, তাই আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আমি সৈকত, আমি ভূত এফএম এর একজন রেগুলার শ্রোতা। 2016 সাল থেকে আমি ভূত এফএম শুনে আসছি। রেডিওতে গিয়ে গল্প শেয়ার করার খুব ইচ্ছে আমার, কিন্তু কিছু অনিবার্য কারণে আমার সেই সৌভাগ্য হয়ে ওঠেনি। তাই আজ ইমেইলের মাধ্যমেই আপনাদের সাথে আমার জীবনে ঘটে যাওয়া একটি স্মৃতিকাতর ঘটনা শেয়ার করতে যাচ্ছি। আমার হোম টাউন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পালিকান্দা নামের একটি গ্রামে। উন্নত পড়াশোনার জন্য এসএসসি পাশ করার পর বগুড়া শহরের একটি স্বনামধন্য কলেজে ভর্তি হই এবং ব্যক্তি মালিকানাধীন একটি হোস্টেলে থাকি। রোজ বিকেলে আমরা কয়েকজন বন্ধু মিলে হোস্টেলের পাশের ফাঁকা জমিতে ক্রিকেট খেলি। জমিটির পাশেই ইটের প্রাচীরে ঘেরা একটি পরিত্যক্ত কবরস্থান অবস্থিত। কবরস্থানটি পরিত্যক্ত হওয়ায় এর পরিবেশ ছিল অনেকটা হরর মুভিতে দেখানো বিভিন্ন কবরের দৃশ্যের মতো। দেখলেই গা শিউরে ওঠে। একদিন হলো কি, ক্রিকেট খেলার সময় বলটি ওই কবরস্থানের ভেতরে চলে গেল। আমরা সবাই মিলে অনেক খোঁজাখুঁজির পরও বলটি পাই না। যখন সবাই চলে আসছিলাম, হঠাৎ আমি বলটি একটি আধা ভাঙা কবরের ওপরে দেখতে পাই। আমি 7-5 না ভেবে সুবিধা মতো কবরের একটু কাছে গিয়ে বলটি তুলে আনার চেষ্টা করি। এমন সময় কবরের নড়বড়ে বাঁশ ভেঙে আমি কবরের মধ্যে পড়ে যাই। সব বন্ধুরা মিলে আমাকে ধরে ওপরে তুলে আনে। তখন প্রায় মাগরিবের আজান দেয়া শুরু হয়ে গেছে। আমি একটু ভয় পাই, তবে ঘটনাটিকে স্বাভাবিকভাবে নেয়ার চেষ্টা করি। হোস্টেলে এসে নিত্যদিনের মতো কাজকর্ম, পড়াশোনা শুরু করি, ডিনার করি, আড্ডা দেই, ফেসবুকিং করি, ইত্যাদি ইত্যাদি। রাত প্রায় 1টা বেজে যায় এবং এরপর আমি ঘুমিয়ে পড়ি। এর মধ্যে সন্ধ্যার ঘটনাটি আমার একবারও মনে হয়নি। হঠাৎ কুকুর ডাকার শব্দে আমার ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল অনেকগুলো কুকুর সেখানে আর্তনাদ করছে। শব্দটা এতই প্রখর ছিল যে মনে হচ্ছিল আমার জানালার পাশে আমাকে উদ্দেশ্য করেই কুকুরগুলো কাঁদছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার, আমি কুকুর তাড়ানোর জন্য জানালা খুলতেই সব শব্দ হঠাৎ করেই বন্ধ হয়ে যায়, আর সেখানে কোনো কুকুরই দেখতে পাই না। আমি টর্চ জ্বালিয়ে দেখার চেষ্টা করি, কিন্তু জায়গাটি ছিল একদম ফাঁকা। আমি খুব ভয় পাই এবং জানালা বন্ধ করে রুমের লাইট জ্বালিয়ে ঘুমানোর চেষ্টা করি, কিন্তু কিছুক্ষণ পরে আবারও কুকুরের শব্দ আসতে থাকে। এইবার মনে হচ্ছিল কুকুরগুলো যেন প্রচুর ঝগড়া করছে এবং রুমের দেয়ালে আঘাত করছে। আমি অতিরিক্ত ভয় পাই। একটু সাহস করে আল্লাহর নাম নিয়ে জানালা খোলার পর আমি দেখতে পাই 4টি আগুনের গোলা আমার দিকে ছুটে আসছে। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে গিয়ে হোস্টেলের বন্ধুদের ডাক দেই। আমাকে শান্ত করতে তারা বলে আমি হয়তো স্বপ্ন দেখেছি। তারা বলে ওরা হয়তো এমন প্রখর শব্দ শুনতে পায়নি, কিন্তু আমি জোর গলায় বলতে পারি ওইটা স্বপ্ন ছিল না। ধরলাম ওইটা আমার স্বপ্ন বা হ্যালুসিনেশন। কিন্তু এর পরবর্তী সময়ে যা ঘটে সেগুলোকে আপনারা কি বলবেন? এক রাতে যা ঘটল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না। ওই রাতে ঠান্ডা কিছুর স্পর্শে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। চোখ মেলে দেখি অনেক মোটা আর বড় একটি সাপ আমার বুকের উপর দিয়ে যাচ্ছে। আমি ভয়ে শিউরে উঠি এবং সাপটি আমাকে ক্রস করা মাত্রই আমি দৌড়ে পালিয়ে যাই। পরে মেসের সবাই মিলে অনেক খোঁজার পরেও সাপটির কোনো খোঁজই পাওয়া যায়নি। প্রতিদিন রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখতে থাকি
এবং সবসময় মনে হয় আমার আশেপাশে কেউ আছে। মাঝে মাঝে আমার দম বন্ধ হয়ে আসে। একদিন রাত প্রায় 10টার মতো বাজে। আমার বন্ধু দাদুর শেষকৃত্য অর্থাৎ জানাজা শেষ করে হোস্টেলে ফিরছিলাম। পথিমধ্যে সেই কবরের স্থানটি চোখে পড়ে। জ্যোৎস্নার আলোয় কবরস্থানটির দিকে চোখ পড়তে আমি লক্ষ্য করি 4টি সাদা কাপড় পরিহিত মানুষ গোল হয়ে বসে কিছু একটা করছে। আমি আগ্রহবশত দেখার চেষ্টা করি। আমি যা দেখি, লোক 4টি মৃতদেহ থেকে মাংস খুবলে খুবলে খাচ্ছে এবং হঠাৎ একটি লোক বাসটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে। হঠাৎ একটি লোক লাশটির মাথা আমাকে দেখানোর চেষ্টা করে। আমি লক্ষ্য করি মাথাটি আমার ছিল। আমি এই দৃশ্য সহ্য করতে পারিনি এবং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। হোস্টেলে ছেলেরা আমাকে সেই রাতে উদ্ধার করে। এরপর আমি একজন হুজুরের শরণাপন্ন হই। তিনি বলেন কবরস্থানে থাকা 4টি জিনের আসর পড়েছে আমার ওপরে। উনি আমাকে ওই হোস্টেল ত্যাগ করার পরামর্শ দেন আর সাথে কিছু তাবিজ দেন। এতেও কাজ হয়নি। এতদিন, এই তো দিন 15 আগে একটা ঘটনার কথা। রুমের লাইট অফ করে শুয়েছিলাম মাত্র, তখন হঠাৎ শুনতে পেলাম জানলার ওপাশ থেকে ফিসফিসানি সুরে কেউ আমার নাম ধরে ডাকছে। এক পর্যায়ে বিরক্ত হয়ে জানালা খুলে দেখি একটা কুৎসিত কালো রক্তমাখা 4 মুখলায় জন্তু, যা দেখে আমার পিলে চমকে যায়। মাঝে মাঝে গভীর রাতে অদ্ভুত বাঁশির সুর শুনতে পাই, যা আমি ছাড়া কেউ শুনতে পায় না। এভাবে প্রতিনিয়ত আমার সাথে বিভিন্ন ভয়ঙ্কর ঘটনা ঘটেই চলেছে। এর থেকে আমি যে কবে পরিত্রাণ পাব তা আল্লাহই ভালো জানেন। সবাই দোয়া করবেন যাতে আমি এর থেকে খুব তাড়াতাড়ি পরিত্রাণ পাই। ধন্যবাদ আমার এই ঘটনাটি শেয়ার করার জন্য। ভূত এফএম দীর্ঘজীবী হোক। আপনাদের সৈকত, বগুড়া, বৃন্দাবন পাড়া। এরপরে তিনি তার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার শেয়ার করেছেন। থ্যাংক ইউ সৈকত, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা যারা শুনছি এই মুহূর্তে, তারাও যদি কোনোদিন ফিল করি যে আমরা রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমাদের, আর আমরা দেখলাম যে আমাদের, থ্যাংক ইউ সৈকত, আপনাকে আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। এবং আমরা যারা শুনছি এই মুহূর্তে, তারাও যদি কোনোদিন ফিল করি যে আমরা রাতের বেলায় হঠাৎ করে ঘুম ভেঙে গেল আমাদের, আর আমরা দেখলাম যে আমাদের বুকের ওপর একটা সাপ, বা এই যে সমস্ত এক্সপিরিয়েন্স তারা দেখেছেন, তিনি করেছেন, বা যেগুলো জিনিস তিনি দেখেছেন, সেগুলো যদি আমরা কখনো দেখি, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমরা প্রত্যেকে যে কেউ যত সাহসী হই না কেন, ভয় পাবো, এবং সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করছি ঘটনাটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের ফেসবুকের মাধ্যমে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। চমৎকার ঘটনাটি আমরা শুরু করলাম আজকে একটা খবর। তো আমরা চলে যাচ্ছি আবার বাবু ভাইয়ের কাছে, তার কাছ থেকে আরো একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। সো বাবু ভাই, অনেক অনেক প্রশংসা, এবং তারপরে আপনার সেকেন্ড ঘটনায় আমরা চলে যাই। সবাইকে ধন্যবাদ কাহিনীগুলো ভালো লাগার জন্য, আপনাদের জন্য কষ্ট করে কালেক্ট করা। এটা হচ্ছে তপুর কাহিনী। রাসেল ভাই, সে আমাদের মোহাম্মদপুর এলাকার ছেলে। আচ্ছা। কিন্তু তার স্পেসিফিক লোকেশন বলবো না, তার যেখানকার কাহিনী। মোহাম্মদপুর অনেক বড় এলাকা। জি, সেখান থেকে সেটাই। তো তপুর ব্যাপারটা হচ্ছে, সে মোহাম্মদপুরে যে অঞ্চলটা থাকে, সে অঞ্চলটা বেশ নিরিবিলি। আচ্ছা। বাট এটা লালমাটিয়া না। আচ্ছা, একটু বলে দিলাম। আচ্ছা, হ্যাঁ, তো বেশ নিরিবিলি একটা জায়গা। মানুষ বুঝেই ফেলবে মোহাম্মদপুরের নিরিবিলি জায়গা, একদম আমার চোখের সামনে ভাসছে। হ্যাঁ, তো যাই হোক, তপু যেখানে থাকতো, তপুর নামটাও কিন্তু একটু চেঞ্জ করা আছে। হ্যাঁ, তপু নিজেই বুঝবে, আর কেউ বুঝবে না হয়তো। আচ্ছা। তো যাই হোক, ও যেখানটা থাকতো সেই জায়গাটা হচ্ছে যে আপনার বেশ নিরিবিলি, এবং ওদের একটা 3তলা বাড়ি ছিল ওখানে। এবং ওদের বাসায় ওর বড় ভাই থাকতো, বিদেশে চলে গিয়েছিল, আর ওর আম্মু, ও আর ওর বোন থাকতো। তো ওর আম্মুর অ্যাজমা প্রবলেম ছিল। উনি মাঝে মাঝে অসুস্থ হয়ে যেতেন, তো তখন ওনাকে ডাক্তার দেখাইতে হতো, এবং মাঝে মাঝে মানে খুব খারাপ অবস্থা হতো। আচ্ছা। তো ওদের মানে ওর বাবা মারা গেছেন, সো ওর বড় ভাই এবং ওরাই হচ্ছে মানে গার্ডিয়ান, পুরো বাড়িটা টেক কেয়ার করতে হয়। তো এরকম অবস্থায় একদিন এরকম রাতের বেলা, তখন
রাত তখন এরকম 1-2টা বাজে আর কি, বেশ নীরব হয়ে গেছে। আর ওই সময়টাতে মানে আজ থেকে লাইক 10-15 বছর আগে তখন কিন্তু মোহাম্মদপুর জায়গাটা মানে আরেকটু ঢাকা শহরটাই আরেকটু ব্যাকওয়ার্ড ছিল আর কি, এতটা আধুনিকতাটা মানে এখন খুব বেশি গাড়ি ঘোড়া, তখন একটু কম ছিল। তো যা হচ্ছে যে রাতের বেলা ওর আম্মু এরকম হঠাৎ করে আস্তে আস্তে তার শ্বাসকষ্ট হয়, হাঁপানি ওঠে, এবং ওরা মাকে চেষ্টা করে যে যেগুলো দেওয়ার আর কি, যে উনি যে ট্যাবলেট খান, তারপরে নেবুলাইজার মেশিন, এগুলো দিয়ে চেষ্টা করবার, দেখছে যে ওনার এটা কমতেছেই না। এমন একটা অবস্থায় গেছে যে ওনাকে মানে মানে ঠিক করে রাখা যাচ্ছে না, শ্বাস উঠতেছে পড়তেছে। তো ওর বোন তখন বলে যে তবু তুই এখন যেভাবে যাক তুই নিয়ে আয়, ডাক্তার নিয়ে আয়। ডাক্তার সাহেব একজন ডাক্তার ছিলেন, তিনি ওদের এলাকাতেই থাকতেন, বাট এটা হচ্ছে একটু একটু পেরিফেরির দিকে, মানে মেইন রোডের কাছাকাছি আর কি, মানে যেই মেইন রাস্তাটা আছে ওইটার কাছে। তো এবং ওদের ফ্যামিলির সাথে অনেক বেশি অ্যাটাচ ডাক্তারটা, এবং উনি ওনার চিকিৎসা করে থাকেন সবসময়। তো বলছে যে ওই আঙ্কেলকে নিয়ে আয়, কাজ আর আম্মাকে এই অবস্থা হাসপাতালে নেওয়া সম্ভব না, ওনার যে অবস্থা। আমরা চেষ্টা করতেছি ওনাকে ওই যে ইনহেলার নেবুলাইজার এগুলো দিয়ে যতটুকু রাখার আমি চেষ্টা করছি, তুই নিয়ে আয়। এবং তপুতের বাসাটাও বেশ পুরান ছিল, এবং ওখানে যে কাহিনী আছে যে তপুর যে দাদা সে ওইখানে উনি ফার্স্ট আসেন, এবং উনিও বেশ আপনার করতো আর কি, যে কি বলে মানে ওই জিন টিন কি সাধনা করতো আর কি। সেই ওদের বাসাটাও যে খুব মানে খুব ভালো ভয়ের না এরকম না, আমাদের গা ছমছম করতো, আমরা ফ্রেন্ডরা মাঝে মাঝে 2-1 যেতাম ওখানে। যাই হোক, সো তপু কি করে রাতের বেলা 1-2টার দিক বের হয়, এবং বের হয়ে সে যখন হেঁটে হেঁটে আসতেছে, বাসার থেকে বের হয়ে সামনে আসে, ঠিক যখন রাস্তাতে আসে গেটটা পার হয়ে তাদের যখন নিচে আসে, তখন দেখে ঠাস করে পুরো এলাকার ইলেকট্রিসিটি চলে গেছে, মানে ব্ল্যাক আউট, পুরো এলাকাটা ব্ল্যাক আউট হয়ে গেছে। এবং রাত 1-2টার সময় ব্ল্যাক আউট হলে কিন্তু রাসেল ভাই একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়। এটা যে দেখছেন সে বলতে পারবেন, ঢাকার পরিবেশে বিশেষ করে, রাইট, আই এম ইউজড টু ইট, আমি প্রায় এই ধরনের পরিবেশ দেখছি এবং আমার খুব ভালো লাগে আর কি। বাট অনেকের হয়তো ভালোর থেকে ভয় বেশি লাগতে পারে, এবং রাতের বেলা একা থাকলে আরো ভয়টা বেশি লাগার কথা। সো রাত 1-2টার সময় যখন কিছু নাই, পুরো একটা মানে অঞ্চলে, তো যখন কারেন্ট চলে গেছে ওর কাছে ফার্স্টে একটা ধাক্কা লাগছে। আর তবু বেসিক্যালি খুব সাহসী না, ও এমনি একটু ভয় পায়। তো এই অবস্থায় ও মানে কিছুক্ষণ থেমে দাঁড়ায় যে ও কি বাসায় ফিরে যাবে নাকি ও আপনার যাবে ডাক্তার সাহেবের কাছে, আঙ্কেলের কাছে। তো এটা চিন্তা করে ডিসাইড করে যে বাসায় ফিরে যেয়ে তো আসলে মানে কোনো লাভ নেই, আমি আঙ্কেলের কাছেই যাই। তো হেঁটে যেতে থাকে ও, ওই বাসা থেকে হেঁটে যেতে থাকে আঙ্কেলের বাসা থেকে। তো ঘুরে ঘুরে যখন নাকি ও এখানে একটা গলি আছে, একটা বাঘটা নেওয়ার পরে সামনে গেলে যে একটা মাঠের পাশে একটা বট গাছ আছে, আচ্ছা, বেশ বড় বট গাছ, ঝুরি টুরি আলা বট গাছ। হ্যাঁ, আচ্ছা ওটা বট গাছ না অন্য কোনো গাছ হতে পারে, মানুষ লোকেশন দিতে চাই না, গাছ আছে আর কি, বড় একটা গাছ, এবং সেই গাছটা ওখানে মানে বেশ ঝুরি টুরি আলা। আচ্ছা, তো ও যখন গাছটার কাছাকাছি আসে, ও দেখে যে গাছের গোড়ায় প্রায় 5-7টা কুকুর। আচ্ছা, কুকুরগুলো খুব ঘেউ 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 করতেছে। তো ও জানে ওদের এলাকা সম্বন্ধে এতটুকু সে অ্যাওয়্যার যে এই জায়গাটার মধ্যে সাধারণত কুকুর থাকে না, ভবঘুরেও কুকুর প্রায় নাই বললেই চলে। হ্যাঁ, ওই যে কুকুর আছে সেগুলো বাসার কুকুর, হ্যাঁ, মানে মানুষের বাসায় পালা কুকুর, এবং সারা এগুলো ঘেউ ঘেউ করে না। আর ভবঘুরে কুকুর খুঁজতে গেলে আরো ওই জায়গায় চলে যাবে, মেন রোডের ওদিকে বা অন্য আরেকটা এসে। তো ও মানে একটু থতমত খায় যে এখানে কি রাতের বেলা আসলে কুকুর আসে, তখন সে কনফিউজ হয়ে যায় যে ব্যাপারটা কি। তো কুকুরের ভয়টা বেশ ভাবে ধরে যে কুকুর কামড় যদি দেয়, তো তারপরও সাহস করে করে হেঁটে হেঁটে সামনের দিকে যায়। তো যে যখন নাকি ঠিক ওই গাছের পাশ থেকে ক্রস করছে, কুকুরগুলো ওকে তখনও নোটিস করেনি। আচ্ছা, ও যখন গাছের কাছে আসলো তখন কুকুরগুলো পুরো চুপ থম মেরে গেছে, থম মেরে ও দেখছে ওর দিকে তাকাইছে, এবং ও তখন প্রত্যেকটা কুকুর জানেন রাতের বেলা এমনি চোখগুলা কেমন জলজল করতে থাকে, রাইট, হ্যাঁ। তো দেখছে কুকুর ভেতর থেকে শুধু গরর গরর করতেছে ওকে দেখে। আচ্ছা, সো ও প্রচন্ড রকম ভয় পায়, আর এটাও সে জানে যে আমি যখন দৌড় দেই নির্ঘাত আমাকে কামড় দিবে, রাইট, হ্যাঁ। এবং সে আস্তে আস্তে করে হেঁটে 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 কুকুরগুলাকে পার হয়, এবং ও ফাইন্ড আউট করে যে কুকুরগুলা ওকে ফলো করা শুরু করছে। আচ্ছা, মানে দৌড়ায় দৌড়ায় আসে, কাছাকাছি আসে, আবার 2বার ঘেউ ঘেউ করে, আবার চলে যায়, আবার দাঁড়ায় গড় করে, একটা নিরাপদ একটা ডিস্টেন্স রেখে ওর সাথেই কাজ করতেছে। আচ্ছা, তো ফাইনালি এরকম করতে করতে রাস্তার মধ্যে ওই আঙ্কেলের ওই যে বাসাটায় আসে, তখনও কারেন্ট আসে না, এবং পুরা দেখা যাচ্ছে ওটা আঙ্কেলের বাসা কিন্তু 4-5টা ব্লক, মানে অনেকগুলো ব্লক পরে। তো বেশ খানিকটা হেঁটে আসতেছে, তো এসে দেখে তখনও কারেন্ট আসেনি। তো ওই বাসার গেটে অনেকক্ষণ নক করে কেউ খুলে না। এক সময় দারোয়ান আসে, কি হয়েছে?
তো ও যে বলে যে এরকম যে আঙ্কেলকে দরকার, আমার আম্মা তো অসুস্থ হয়ে গেছে এসে। তো উনি ওই দারোয়ান ভিতরে যে খবর দেয়, অনেকক্ষণ পরে ওই আঙ্কেলের বাসার একজন আসে, এসে তাকে বলে যে আব্বা তো ঘুমাইছে, উনি ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইছে, মানে ওনার ব্লাড প্রেশার হাই। আচ্ছা, তো উনি বলে যে এরকম এরকম এরকম, তবে ওনাকে ও বলেন, তখন বলতেছে আচ্ছা ঠিক আছে আব্বাকে বলতেছি, আর তুমি কি দাঁড়াবা নাকি তুমি চলে যাবা? আচ্ছা। তো বলে আমি দাঁড়াই, আঙ্কেলকে সাথে যাই। তো ও দাঁড়ায় আছে, কিছুক্ষণ পর ওই আঙ্কেল আসে, এসে আঙ্কেল নিজে বলে যে বাবা আমি তোমার বাসায় আসবো একটু পরে, তুমি চলে যাও, আমি এখানে রাত্রেবেলা তো আমি গাড়ি বের করে আসবো, তুমি চলে যাও বাসায়, তো তোমার মার দরকার হতে পারে তোমাকে। তো ওই ছেলেটা করে কি, ও অপু আপনার ফিরে আসে আর কি, ফিরে এসে ওখান থেকে আবার হাঁটা দেয়। তো যখন বের হয়ে আসছে তখন দেখতেছে কুকুরগুলো নাই, কিন্তু আবার যখন কেউ ওই বাসাটাকে ছাড়ায় আবার অনেকখানি 2-3টা ব্লক চলে আসছে, দেখে ঠিক কুকুরগুলো ওখানে জটলা করতেছিল, এবং ওকে দেখে আবার সেই একই রকম ওর পিছনে পিছনে গড় 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 করতে করতে। তো তবুর যে বলার ব্যাপারটা যে প্রচন্ড রকমের ভয় লাগতেছিল ওর, কারণ প্রত্যেকটা গলি যখন ক্রস করতেছে ও, ওদের বাসায় যাওয়া লাগ পর্যন্ত যে কয়টা গলি, এগুলো হচ্ছে বেশ নিরিবিলি, মানে দিনের বেলায় নিরিবিলি থাকে, হ্যাঁ, আর রাতের বেলা সেগুলো মনে করেন গা ছমছম করা পরিবেশ সন্ধ্যার সময় তৈরি হয়ে যায়। কারণ কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোর বর্তমানে আছে কিনা আই ডোন্ট নো, বাট ওই সময়টা আমিও রিকল করে চিন্তা করতে পারি, কিছু গাছ ছিল যেগুলোতে মানে বেশ ছেয়ে যেত জায়গাটা, ঠিক আছে। আচ্ছা। সন্ধ্যার পরে মূলত বেশ ছাওয়া, এবং দোকানপাটও খুব একটা নাই। তো হেঁটে হেঁটে খুব ভয়ের চোটে একসময় বাসার কাছে আসে। তো বাসার কাছে এসে দেখে যে কুকুরগুলা ওর বাসার মধ্যে ঢুকতেছে না, বেশ দূরে দাঁড়ায় ঘেউ ঘেউ গড় 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 এরকম করতেছে। এরকম করতে করতে ও আস্তে আস্তে করে হেঁটে ওদের ওই যে লোহার গেটটা পার হয়। এখন ওদের গাড়ি বারান্দা, পুরোনো আমলের বাড়ি, হেঁটে 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 পার হচ্ছে। তো ঠিক যখন নাকি ওদের সিঁড়ি ঘরে ঢুকবে রাসেল ভাই, তখন দেখে যে সিঁড়ির গোড়ার দিকে কেউ একজন বসে আছে, মানে মনে হচ্ছে একটা মানুষ ঠিক সিঁড়ির পাশে, মানে সিঁড়ির যে রেলিং সেটার পাশে বসে আছে, এবং মানে কেমন বিদঘুটে একটা নয়েজ তৈরি করতেছে। ইটস লাইক ইঁদুরের গলায় যদি মানুষ কথা বলার চেষ্টা করে, কাইন্ড অফ লাইক দ্যাট, হ্যাঁ, এরকম একটা ব্যাপার। তো মানে প্রচন্ড ভয়ের, এবং ও মানে মানে ওর মাথাটা মানে এলোমেলো হয়ে যাওয়ার মাথায় এই জিনিসটা দেখে। ও যে সিঁড়িতে উঠবে ওই জিনিসটাকে ক্রস করে, সেরকম না। তো ও ওই দিক থেকে চিন্তা করতেছে যে আমি যেতে হবে উপরে, এরকম সময় উপর থেকে ওর বোনের ডাক শুনতে পায় যে তবু তুই আসছিস নাকি, হ্যাঁ কারেন্টে। তো ও করে কি, যখন নাকি ওই একটুখানি উঠে সিঁড়িতে উঠে, তখন দেখে যে ওই যে ক্রিচার যেটা, সেটা বের হয়ে আসছে। আচ্ছা। হ্যাঁ, হালকা একটা বাইরের আলোর মতো মুখে পড়ছে। ইটস লাইক খুব বুড়া মানুষের যদি চুল টুল চলে যায় রাসেল ভাই, ইটস লাইক গ্রে কালার স্কিন, লাইক ইঁদুরের বাচ্চা থাকে না, এই টাইপের স্কিন, কিন্তু মানুষ, মহিলা টাইপের। হ্যাঁ, মানে ওকে দেখে খ্যাক করে একটা শব্দ করে ওকে এরকম মানে মানে মানুষকে ধাওয়া দেয় না, সেরকম এরকম একটা ধাওয়া দেয়। হ্যাঁ, এরকম একটা ধাওয়া দেয়, ধাওয়া দিয়ে হ্যাঁ এরকম এরকম সাউন্ড করে। ও করে কি সিঁড়িতে মানে পিছলায় মিছলায় দৌড় দেয়, হ্যাঁ, আর পিছন থেকে বলে তোর মা গেছে। ওর বুকের মধ্যে প্রচন্ড ধাক্কা লাগে এবং একটা সাহসও লাগে। যখন বলে তোর মা গেছে, সে নাকি ছেড়ে দৌড় দিয়ে নিচে নেমে আসে। মানে ওর মাথায় এমন রাগ উঠছিল যে ও লাথি মারবো এটাকে, এবং নিচে এসে দেখো এটা নাই। আচ্ছা। এবং আলটিমেটলি সে উপরে উঠে যায় তবু, এবং তখন দেখা যাচ্ছে ওর কাইন্ড অফ লাইক সাহস হয়ে গেছে অন্যরকম টাইপের। ও যখন বাসায় আসছে তখন কারেন্ট আসে, ঠাস করে কারেন্ট আসছে। ওর বোন বলতেছে যে আম্মার অবস্থা খুবই খারাপ এসে। তো যখন ভিতরে ঢুকে বোন সহ ঢুকে যেয়ে দেখে যে ওর আম্মা কোয়াইট নর্মাল, মানে শ্বাসকষ্ট অনেক কমে গেছে, নর্মাল। তোর মাকে যে বলে আম্মু কি হয়েছে, হাত ধরে বেশ ওর মানে আবেগ আপ্লুত হয়ে যায়, বলে কি হয়েছে আইসে। তো বলে যে না আমার অনেক শ্বাসকষ্ট ঠিক হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম কিছুক্ষণ পর ডাক্তার সাহেব আসেন। ওই ডাক্তার সাহেব এসে ওর মাকে চেক করে বলে কি যে তোমাদের জন্য বেস্ট হয় কি একটা কথা বলি, তোমরা না এই বাসাটাকে ভাড়া দিয়ে কোথাও চলে যাও। আচ্ছা। হ্যাঁ, বলে কেন? বলবে তোমাদের ভালোর জন্য বলি, কাজ এই যে এই বাসাটাতে তোমার দাদা থাকতো, তোমার দাদিরও কিন্তু হাঁপানি ছিল, হ্যাঁ, দাদিরও হাঁপানি ছিল, এবং এইটা আমার বিশ্বাস যে এটা সুপার ন্যাচারাল কজ আছে কোনো। আচ্ছা, যদিও আমি একজন ডাক্তার, আমার বলা ঠিক না এই ধরনের কথা, বাট আমি বিশ্বাস করি এরকম কিছু ব্যাপার স্যাপার এখানে আছে। এবং তোমার আম্মার এই যে হঠাৎ হঠাৎ অ্যাজমা অ্যাটাক, ওনার কিন্তু এই শ্বাসকষ্ট অসুখ নাই, এটা আমি বিলিভ করি কিছু একটা। এই যে ওনাকে ইনহেলার দিছো, এটা তো ওনার একটা কমে যাওয়ার কথা, হ্যাঁ, তারপর তুমি নেবুলাইজার দিছো, এটাও একটা জিনিস ভিতরে ক্লিয়ার করে ফেলে। মেডিকেলি যে ছোটখাটো ট্রিটমেন্টটা করা দরকার ওনার অ্যাজমা সিনড্রোমে যা আছে, এটা ওনার ঠিক হয়ে যাওয়ার কথা। উনি এমন পেশেন্ট না যে ওনাকে অক্সিজেন যে সারাক্ষণ রাখতে হবে, সেগুলো আমি ওরকম ব্যবস্থা করতাম।
তো এগুলো এক একটা অ্যাটাক হচ্ছে এখানে তোমাদের এখানে, আমার মনে হয় যে ওনাকে নিয়ে যাও, ওনাকে অন্য একটা পরিবেশে রাখো, তোমাদের এখানে থাকতে হবে না। তো ডাক্তার সাহেব এগুলো বলে চলে যায়। ডাক্তার সাহেবকে অনেক গুতায় ওর বোন, যে বড় বোন আর কি, যে ডাক্তার সাহেব কি আসলে আঙ্কেল এখানে কি আমাদের বাসায়, বলে না তোমরা অনেক কিছু ফেস করো না, তোমার দাদা থাকতে তো শুনতাম আমরা যে এখানে তোমাদের এখানে এরকম হতো, হ্যাঁ মানুষকে এরকম ধাক্কা দিয়ে ফেলে দিত, ই করতো, এবং এখানে তোমার দাদার এখানে জিন ছিল, দুষ্ট জিন ছিল, তোমরা কতটুকু দেখো কিনা এসে। তপু আর ডাক্তার সাহেবকে ওই ঘটনাটা বলে নাই, সে নিজে নিজে এটা নিজের মধ্যে রাখছে। এবং ওরা একসময় বাসা ছেড়ে চলে যায় তার 2-1 বছর পর, এবং 2-1 বছর পর তপু আর কিছুই দেখে নাই। এবং সে যা বলছে যে দেখো আমার ভিতরে একটা সাহস, আমি বিশ্বাস করি এখন, আমি যদি ওভারকাম করতে পারি আমার বাসা, এই জিনিসগুলো আমাকে কোনো ক্ষতি করতে পারবে না, এটা আমাদের বাসা, আমি এটাই করি। আমরা এই আত্মবিশ্বাসটা থাকতো। হ্যাঁ, বলছে যে আমরা চলে গেছি বাসার থেকে নট বিকজ অফ যে এই জিন ক্ষতি করতেছে বা কিছু, আমরা চলে গেছি আমাদের দরকারে, আমাদের বাসা আসলে আমাদের হচ্ছে না, মানে ওইভাবে করে বাসাটা বেশি বড়, আমাদের একটা কম্প্যাক্ট জায়গা দরকার, বাসাটা পরবর্তীতে আমরা বিল্ডার্সকে দিয়ে দিব এই কারণে, বাট নট বিকজ অফ দ্যাট জিন, বাট ওই ভয় আমি পাইছি। এবং তবু বলতে যে ওদের বাসায় এরকম প্রায়ই হতো যে ছাদের মধ্যে ঠাস করে ইট মারতো, কে একলা দাঁড়ায় থাকলে মনে হতো ছাদে কেউ আছে, এরকম জিনিসগুলা প্রায় হয়। এবং আমি আপনাকে বলছি আমার এক রিলেটিভের বাসা ছিল ওই মোহাম্মদপুরেরই একটা এলাকায়, ওইটাও খুব ভয়ঙ্কর ছিল এরকম। সেটাই। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড আশা করছি যে আপনাদের এটাও অনেক বেশি ভালো লেগেছে আমাদের। যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি তো আজকে নাই বলেছি, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট ঘটনায় যাব, এবং সেই ঘটনাটি একটা অডিও ক্লিপ অবভিয়াসলি, এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবারও অতিথিদের নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি এবং আপনার ভূত এফএমের সমস্ত টিম মেম্বার আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছে। আমার নাম মোহাম্মদ জয় চৌধুরী, আমার বাসা নওগাঁ জেলার পত্নীতলা থানায়। আসল ঘটনাতে যাই, যেটার জন্য আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা আর কি। প্রথমে কিছু কথা বলি যে আমি ছোটবেলা থেকে যখন থেকে আমি একটা খবর এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিতে চাই। আজকে তো আমরা কোনো ব্রেক নিচ্ছি না, একটানা করে যাব, এবং আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আমাদের একজন অতিথি এখানে আছেন, আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন তাই সেটা বলবেন, এবং চমৎকার একটা ঘটনা নিয়ে তিনি এসেছেন। এবং আজকে তিনি আমাকে অনেকবারই বাবু ভাইয়ের কথা জিজ্ঞেস করেছেন, আজকে দুজনের একসাথে দেখা হয়ে গেল এবং একই সাথে তারা দুজন বসে আছেন। তো আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। থ্যাংক ইউ রাসেল ভাই, আমি সোহাগ, জি, রাজশাহী থেকে, এখন মিরপুর 1-এ থাকি আমি। জি, ধন্যবাদ লিসনার্স। আমি যে ঘটনাটা বলবো তার আগে একটু শুধুমাত্র কিছু কথা বলে নিতে চাই। রাসেল ভাই, আপনাদের যে অনেকদিন আগে একটা এপিসোড হয়েছিল, এই এপিসোডটাতে আপনার একটা এপিসোডে প্রচার করেছিলেন যে কোনো একটা ছেলে 2008 সালে 25 ডিসেম্বর রাত্রে সে 2টা কয়েন নিয়ে উধাও হয়ে যায়। কয়েনগুলো অনেক পুরনো ছিল। আবার একই দিনে 25শে ডিসেম্বর রাত্রে 2009 সালে সে আবার তার ঠিক ওই জায়গায় ওই সময়টাতে ফেরত আসে। এই বিষয়টা হচ্ছে কি যে উধাও হয়ে গেল আবার ফেরত আসলো। এই একটা বছরে তার বাবা মা অনেক পেপার পত্রিকা বা অনেক খোঁজাখুঁজি করেছে। জাস্ট এটা ছিল একটা ঘটনা, এটা তখনকার সময় একটা ঘটনা ছিল, এটা আমরা রেডিও ফুর্তিতে শুনেছি। বাট আমি যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে সিলেটের। লাস্ট ফ্রাইডেতে আমি যে সিলেটে গিয়েছিলাম কোনো একটা কাজে, অফিসিয়াল কাজে। দেন আমি খুব পাশাপাশি চা বাগান থাকার কারণে আমি ওখানে চলে যাই চা বাগান দেখার জন্য। দেন আমি যখন চা বাগানে যে পৌঁছাই তখন ওখানে যে কেয়ারটেকার থাকে, কেয়ারটেকারকে সাথে নিয়ে আমি চা বাগানের মধ্যে ঢুকি। যখন চা বাগানে ঘুরতে ঘুরতে ওই টিলাগুলোর উপরে যখন উঠি তখন ওই কেয়ারটেকারকে আমি একটা সময় যাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম যে আঙ্কেল, আপনারা যে এই চা বাগানে ঘুরেন তো কখনো কি এরকম ভৌতিক কোনো জিনিস আপনাদের সামনে আসে কিনা? তখন তিনি বলছিলেন যে হ্যাঁ এরকম হয়, এরকমই একটা ঘটনা, তাহলে আপনাকে আমি শোনাই। তো উনি আমাকে বলছিল এই ঘটনাটা 1991 সালের একটা ঘটনা। আমরা এই জিনিসটা জানি যে চা বাগানে যারা চা তুলেন এরা কিন্তু অনেক কি যে মানে নিচু শ্রেণীর, বলতে কি যে সনাতন ধর্মাবলম্বী এরকম ধর্মের হয়ে থাকেন। তো এদের মধ্যে একজন লোক ছিলেন,
উনি হচ্ছে মুসলমান ধর্মাবলম্বী। ওনার নাম ছিল হচ্ছে সুরুজ আলী। ওনার ফ্যামিলিতে ছিল হচ্ছে মানে যারা কাজ করেন তারা অত্যন্ত মানে খুব গরিব দরিদ্র- হয়ে থাকেন, দরিদ্র। সেটাই, সেই দরিদ্র হয়ে থাকেন। দরিদ্র ঘরের লোক ছিলেন। জি। তো ওই সুরুজ আলীর এক ছেলে এক মেয়ে। তো মেয়ে 12-14 বছর বয়সী একটা মেয়ে, আর সেই ছেলেটা হচ্ছে ছোট ছেলে। তো সুরুজ আলী এবং তার স্ত্রী দুইজন একসাথে হচ্ছে কি যে ইয়েতে চলে যায়, চা তুলতে চলে যায়। প্রত্যেক দিনই 2 শিফটে চা তুলেন, সকাল 6টা থেকে অলমোস্ট 12টা পর্যন্ত, আবার এদিকে দুপুরের খাবারের পরে মোটামুটি 2টা থেকে একেবারে সন্ধ্যা 6টা পর্যন্ত। যদি শীতের দিন হয় তাহলে আরো আগে চলে আসেন। তো এইভাবে চা তুলেন। তো যাচ্ছিল দিন, এভাবেই যাচ্ছিল। তো সুরুজ আলীর সাথে সুরুজ আলীর স্ত্রীও যখন চলে যায়, মাঝে মাঝে সুরুজ আলীর যে মেয়ে উনিও চলে যান চা তুলতে। এটা তাদের একটা সংস্কৃতি বলা চলে যে বংশ পরম্পরায় চা তুলতেই হয়। তো উনিও চলে যান। এরকম যখন চা তুলতে চলে যান, একদিনকে বাসায় সুরুজ আলীর মেয়ে আর সুরুজ আলীর ছেলে একাই ছিলেন। তো প্রায়ই দেখা যেত যে ওদের বাড়ির দরজায় নক হচ্ছে, লাইক টিক টিক করে নক করছে, করার পরে বলছে সুরুজ মিয়া চলো যাই, চা তুলতে যাই। তো এইরকম বলে কি যে ওই সুরুজ আলীর মেয়ে তখন দরজা খুলে বলে যে বাবা তো চলে গেছে, কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পায় না। আচ্ছা। এরকম 2-3 দিন যখন হওয়ার পরে তখন ওই মেয়েটা ওনার মাকে বলছে, আম্মা দেখো যে প্রত্যেক দিনই তোমরা চলে যাওয়ার পরে এরকম ডাক দেয় আর হচ্ছে কি যে কাউকে দেখতে পায় না। তো ওনার মা বলে কি যে এটা কোনো কিছু না, হয়তো বা কেউ মানে একটু মস্করা করে এই জিনিসটা করছে। দেন একদিন কি হয়েছে যে সুরুজ আলী এবং সুরুজ আলীর স্ত্রী চা তুলতে চলে গেছে, অ্যাজ লাইক 1:45টার দিকে, দুপুরবেলা, একেবারে সানি রে, দুপুরবেলা 1:45টার দিকে সুরুজ আলীর মেয়ে উনিও চলে গেছে চা তুলতে যাওয়ার সময় তখন বলছে কি যে উনি যখন আস্তে আস্তে চা তুলতে, আমরা তো জানি চায়ের চা বাগানটা টিলার মধ্যে হয়, আস্তে আস্তে উপরে উঠে যায়। তো সুরুজ আলীর মেয়ে চা তুলতে তুলতে একটা সময় মাঝামাঝি টিলাতে যখন গেছে, তখন তিনি দেখছে কি যে ওনার সাথে আরো অনেকেই চা তুলছে, অনেকজন চা তুলছে, একসাথে চা তুলছে। দেন মনোযোগ সহকারে সে চা তুলতে তুলতে একটা সময় সে টপ অফ দ্য হিল, একেবারে মানে ওই টিলাটার একেবারে উপরে চূড়ায় উঠে যায়। উঠে যাওয়ার পরে ওর গোটা শরীরে একটা ফ্লো, একটা গরম উইন্ড, একটা ফ্লো জোরে এসে ধাক্কা দেওয়ার সাথে সাথে তার চোখ সব বন্ধ হয়ে যায়, চোখ জ্বলা শুরু করে। যখন তোর চোখ বন্ধ হয়ে যায়, তখন সে হালকা করে তাকায়, দেখে যে তার সাথে যারা ছিলেন, চা বাগানে যতগুলো লোক ছিল চা তুলছিল, তারা একজনও নাই। তারপর তার চোখটা আবার বন্ধ হয়ে যায়, মানে খুব বেশি জ্বলছিল। তখন সে চোখটা খোলার পরে খুব কষ্ট করে যখন চোখটা খুলেন, তখন দেখেন কি তার সামনে একটা শেপ দাঁড়িয়ে আছে, খুব কালো, কুচকুচা কালো একটা শেপ। সেই শেপটা এমন একটা শেপ যেটা একটা কাঠের উপরে একটা মানুষের ছায়া দিয়ে কাঠটাকে যদি কাটা হয়, একটা মানুষের ছায়া দিয়ে যদি কাঠটাকে কাটা হয়, তাহলে ওই যে শেপটা, কিন্তু মুখ বা চেহারা অ্যাজ লাইক এস ফেস কোনো কিছুই নাই, একটা প্লেন ফেস, কাটআউটের মতো। হ্যাঁ, কার্টুনের মতো। তার মধ্যে কোনো চোখ নাই, নাক নাই, মুখ নাই, নাথিং ইজ দেন। কিন্তু ওখানে একটা বিষয় ওই মেয়েটা মানে লক্ষ্য করছিল এইভাবে যে তার সে কুচকুচা অবয়বের মধ্যে অনেক লোম ছিল, যে লোমগুলা খাড়া খাড়া ছিল, কালো লোম ছিল, কিন্তু ওই লোমগুলানের মাথায় একটা করে চা পাতা ছিল, মানে চায়ের কচি পাতা যেটাকে বলে, কুশি পাতা, সেই পাতা একটা করে চা পাতা ছিল। এটা দেখার পরে সে মেয়েটা খুব জোরে চিৎকার করে বসে। চিৎকার করার পরে সেই সময়টা ছিল অলমোস্ট, সে বাড়াই ছিল কয়টা, 1:45টার দিকে, কিন্তু ওই মেয়েটা পৌঁছাইছে যখন চিৎকার করছে ঠিক মাগরিবের 10 মিনিট কি 15 মিনিট আগে। এমন একটা সময়, মানে চা তুলতে তুলতে ওকে এমন একটা সময়ে নিয়ে যাওয়া হয়েছে যে মাগরিবের ঠিক আগ মুহূর্তে চলে গেছে। এখন যখন চিৎকার করেছে, তখন ওই হিলের নিচে যারা থাকেন, কেয়ারটেকাররা যারা ছিলেন, তখন এই চিৎকারটা শুনতে পায়। এদিকে লং টাইম হয়ে গেছে, সুরুজ আলীর বাড়িতেও খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে যে আমার মেয়ে কই।
এদিকে যখন চিৎকার শুরু হয়েছে, খুঁজতে 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 হলে অলমোস্ট 9টা বেজে গেছে, 9টা পৌনে 10টা বেজে গেছে, 9:30 পৌনে 10টা এরকম বেজে গেছে। দেন ওই কেয়ারটেকাররা সুরজালের মেয়েকে পায়। মেয়েকে পাওয়ার পরে যখন মেয়ে সেন্সলেস অবস্থায় পায়, মেয়েকে তুলে নিয়ে আসার পরে মেয়েকে যখন বাসায় নিয়ে আসে, যখন মেয়ের সেন্সটা ফিরে আসে, তখন সে অনেক মানে ভীত থাকে, ভয় পায় যে আমি উনি যেদিকেই তাকাচ্ছিল ওই ফেসটাই শুধু শুধু দেখতে পাচ্ছিলেন। তার মা কি, তার বাবা কি, কিচ্ছু না, শুধু ওই ফেসটা দেখতে পাচ্ছে। এটার পরে তার মানে একটু অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে একটা হুজুরের কাছে নিয়ে যায়, সুরজালি একটা হুজুরের কাছে নিয়ে যায়। হুজুর তখন বলে কি যে আপনার মেয়ে অলমোস্ট দুপুর বেলায় বের হয়েছিল, আর এটা তো আমরা জানি যে দেখা যায় কি যে এমনও অনেক কিছু জায়গা আছে দিনের বেলায়, এমন কিছু কিছু সময় আছে দিনের যে সময়গুলোতে দেখা যায় যে ওরাও একটা জাতি, ওরা অশরীরী বলেন বা যে জিন বলেন, যেটা বলেন না কেন, ওরা হাঁটাচলা করে বা এই জায়গাতে তাদের একটু ডিস্টার্ব হয়েছে, এই জন্য তাকে এই জিনিসটা দেখানো হয়েছে। সো এখন কি হলো, হুজুর তাকে বলল কি যে আমার একটা তাবিজ দিয়ে দিচ্ছে, এই তাবিজটা আপনি রাখেন। তাবিজ দিয়ে দিয়েছে, সবকিছু ঠিক। মাঝখানে 4টা বছর কেটে গেছে, কিচ্ছু হয়নি, সব নর্মাল। সবাই বলে কি যে সুরজালির মেয়ে একেবারে ফ্রেশ, ঠিক আছে, সবকিছু ঠিক হয়ে গেছে। এরপরে একদিন হঠাৎ করে দেখে কি সুরজালির মেয়ে, তার হাতে ওই তাবিজটা নাই। তাবিজটা কোথায় ছিঁড়ে পড়ে গেছে সুরজালির মেয়ের মানে খেয়াল নাই। সুরজালির মেয়ে বলছে যে আম্মু দেখো আমার হাতে কিন্তু ওই তাবিজটা নাই। আর মা বলছে 4টা বছর কেটে গেছে, এটা অ্যাজ ইউজুয়াল কোনো কিছুই না, এটা আর কিছুই হবে না। তখন বলল কি, তখন এইভাবে চলতে চলতে একদিন কি হলো যে সুরজালির মা, সুরজালির স্ত্রী আর সুরজালির চা তুলতে চলে গেছে। সেই দিনও একইভাবে ওই মেয়ে চা তুলতে বের হয়ে গেছে। বের হয়ে যেতে যেতে 4 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, একইভাবে 4 বছর পরে যে ঘটনাটা ঘটলো, যে সে আবারও টপ অফ দি হিল, ওই হিলের একেবারে চূড়ায় উঠে, যে ঠিক একইভাবে তাকে ওই একটা মানে ওয়ার্মি উইন্ড তার গায়ে লাগার পরে তার চোখগুলো একেবারে মানে আবার জ্বলা শুরু হয়। যখন জ্বলা শুরু হয় তখন এই জিনিসটা ও বুঝতে পারে। তখন সে আবার চিৎকার করে, চিৎকার করার পরে বলে কি যে আমাকে তোমরা নিয়ে যাও, আমাকে নিচে নিয়ে যাও। তখন যারা চা তুলছিলেন তারা সবাই মিলে তাকে নিয়ে নিচে নামিয়ে নিয়ে আসেন। নামানোর পরে নিচে যে রাস্তাগুলো থাকে ওই রাস্তার উপরে বসায় তাকে পানি টানি খেতে দেন। পানি টানি খেতে দেওয়ার পরে একেবারে সুরজালির মেয়ে নর্মাল, কোনো সমস্যা নেই। সবাই মনে করলো যে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়ে গেছে, আমরা সবাই চা তুলতে যাই। চা তুলতে যাওয়ার পরে যেটা হলো যে সবাই দেখছে যে কালো মেঘ উড়ে আসছে, কিন্তু ওই সময়টা কোনোভাবে মেঘ আসার কথা না, কারণ একটা সানি ডে ছিল। ওই সময়টা হঠাৎ করে কালো এক পশলা মেঘ চলে আসছে, সবাই দেখছে মেঘ আসছে, কিন্তু সুরজালির মেয়ে ওই মেঘগুলাকে খেয়াল করছে যে হ্যাঁ আমার সামনে চলে আসছে। আর ওই মেঘগুলানের মধ্যে মেঘের মতো যে কালোভাবে একটা চলে আসছে, ওইটা সুরজালির মেয়েকে চারিদিক দিয়ে ঘিরে নিচ্ছে। আর সবগুলাই ছিল ওই মানে যে ফেসগুলো ছিল, যে ফেসটা, যে অবয়বটা সে দেখেছে, এই ফেসের চারিদিক দিয়ে তাকে ঘিরে ফেলছে। ঘিরে ফেলার পরে যখন টোটালটা সুরজালির মেয়েকে ঘিরে ফেলার পরে কিছুক্ষণ পরে ওই অবয়বগুলোর সাথে সাথে সুরজালির মেয়েও ভ্যানিশ হয়ে যায়। আর সেই সাথে আজও সুরজালি তার মেয়েকে খুঁজে পায়, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এটাই ছিল ঘটনা ভাইয়া। আর এটা নিয়ে অনেক খোঁজাখুঁজি হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সুরজালির মেয়ে কত সালে যেন ঘটনাটা, এটা 1991 এই বছরে তাকে আর খুঁজে পাওয়া যায়, সে ফিরেও আসে। আমি কেন বললাম যে আগের ঘটনাটা যেটা বললাম যে ওই যে ছেলেটাকে দিয়ে নিয়ে গেছে, আমাদের যাই হোক, আমরা একটা ছোট্ট বিরতি তো আজকে নাই বলেছি, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে একটা ছোট্ট ঘটনায় যাব, এবং সেই ঘটনাটি একটা অডিও ক্লিপ অবভিয়াসলি, এবং সেই অডিও ক্লিপের পরে আমরা আবারও অতীতে নিয়ে ফিরে আসবো। আসসালামু আলাইকুম রাসেল ভাইয়া, আশা করি আপনি এবং আপনার ভূত এফএমের সমস্ত টিম মেম্বার আল্লাহর রহমতে অনেক 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 ভালো আছে। আমার নাম মোহাম্মদ জয় চৌধুরী, আমার বাসা নওগাঁ জেলার পত্নীতলা থানায়। আসল ঘটনাতে যাই।
যেটার জন্য আসলে আপনাদের সঙ্গে যোগাযোগ করা আর কি। প্রথমে কিছু কথা বলি যে আমি ছোটবেলা থেকে আমার যখন থেকে আমি বুঝতে পারি যে আমি হয়তো একটু একটু বাস্তবতা বুঝতে শিখছি, তখন থেকে আসলে আমার সঙ্গে মানে আমার কাছে এই যে জিন যে ব্যাপারটা আসলে তো এইটার উপর আমার অনেক একটা আগ্রহ কাজ করে, জানি না আসলে কেন, ন্যাচারালি ছোট থেকেই মানে অনেক বেশি একটা আগ্রহ কাজ করে ওই জিনিসটাতে, যে আসলে এটা দেখতে কেমন, বা এটা কি ক্ষতি করে বা কি উপকার করে, আসলে জিনিসটা কি। তো আজকে আমি যেটা বলবো সেটা আমার নিজের সাথেই ঘটে যাওয়া একটা ঘটনা। তখন আমি ঢাকাতে নর্দার্ন ইউনিভার্সিটিতে বিবিএতে মেবি সেকেন্ড সেমিস্টার ছিলাম। তো আমি বাসায় রাতে রাসেল ভাইয়া এই খাওয়া দাওয়া করছি আমার, তারপর যা রাতের প্রয়োজনীয় কাজ সবকিছু সেরে তো আমি বেডে চলে গেছি, অলরেডি শুয়ে পড়ছি। তো একটু চিন্তা করলাম, আসলে মনটাও ওই দিন একটু খারাপও ছিল। তো তারপরে ভাবলাম একটা দেখি কোনো পুরাতন কোনো কমেডি মুভি আছে কিনা। তো ল্যাপটপ নিয়ে এমনি ঘাটাঘাটি করছিলাম, তো তারপর ফাইনালি একটা ফানি মুভি দেখতেছিলাম। তো ছবিটা অনেক কয়েকবার আমি মাঝে মধ্যে দেখি, প্রায় আমি ওই মুভি দেখার সময় আমার মনে আছে স্পষ্ট আমি কোথা থেকে মুভিটা আমার কোন পর্যন্ত মনে আছে। আমি জাস্ট হেলান দিয়ে শুয়ে থেকে মুভিটা দেখতেছি। তো তারপর এক পর্যায়ে আমি দেখতেছি যে হুট করে আমার সামনে আমার রুম, মানে আমার সামনে আমার রুম নাই, আমার ল্যাপটপ নাই, আমার বেড নাই, আমি জাস্ট দাঁড়াই আছি। আমি মানে সেম যে ড্রেসে ছিলাম সেই ড্রেসে আছি, বাট দাঁড়াই আছি। তো তারপর দেখি আমার সামনে আসলে আমি আল্লাহ আমাকে কেন এরকম জায়গায় নিয়ে গেল আমি জানি না। তো আমি দেখি আমার সামনে একটা নয়, দুইটা নয়, তিনটা না, 12টা কবর দেখি, মানে 2 লাইনে 6টা করে 12টা কবর। মানে কবরগুলো এরকম যে একদিনও হয় নাই, হয়তো 2-1 ঘন্টা হবে, হয়তো যে সবাই দাফন শেষ করে সবাই ঘরে চলে গেছে, তারপর হয়তো ওই জায়গাটায় আমি দাঁড়াইছি, এরকম ব্যাপারটা এরকম। তো আমি আসলে দেখতেছি যে আমার সামনে কবর কেন, আমি এই জায়গায় কেন, আর আমার রুম কোথায়। তারপর আর কবরের চারপাশটা আসলে এরকম ছিল যে চারিদিকে অনেক বড় বড় গাছ, অনেক ঘন ঘন পাতা। আসলে গাছগুলো আমি চিনতে পারতেছি না যে কিসের গাছ এসব, তবে অনেক গাছ। তো তারপর আমি এখন মানে একা একা কথা বলার চেষ্টা করতেছি যে মানে আমি এখানে কেন, আমি আসলে এটা তো আমি কখনোই আশা করি নাই বা কখনো চিন্তাও করি নাই এরকম একটা জায়গায় দাঁড়াবো। তো তারপরে আমি খোঁজার চেষ্টা করতেছি যে এখান থেকে আমি বেরোবো কিভাবে বা এই জায়গা থেকে আমি চলে যাব কিভাবে। তো লাস্ট কবরে যে আমার সামনে ঠিক লাস্ট কবরে একটা কোনায় দেখি আমার একটা ফ্রেন্ড, এটা আমি ক্যান্টনমেন্টে যখন পড়তাম, আমার ইন্টার লাইফটা ক্যান্টনমেন্টে, বগুড়া ক্যান্টনমেন্টে, তখন ওখানে আমার একটা ফ্রেন্ড ছিল, ওর নাম হলো মেহেদি হাসান খান, তবে আমি ওকে খান বলে ডাকতাম। তো ও ইন্টারের ফাইনাল পরীক্ষার পর ও একটা কারণে মারা গেছে, তো অনেক কয়েক বছরই তো হয়ে গেছে। তো তারপরে আমি দেখি আমার ওই ফ্রেন্ড ওখানে দাঁড়ায় আছে। আমি এখন চিন্তা করতেছি যে আসলে ওকে আমি দেখতে পাচ্ছি কেন, ও কি জীবিত হয়ে গেল না আমি মারা গেছি, মানে আমি আসলে আমার মাথা কাজ করাতে পারতেছিলাম না। তো দেখি ওই ফ্রেন্ড আমার দিয়ে শুধু হাসতেছে। আসলে আমি আপনাকে বোঝাতে পারবো না যে হাসিটা আসলে কেমন, মানে রাগ করে হাসতেছে না মানে আনন্দ হাসতেছে, মানে আসলে আমি বুঝতে পারতেছি না মানে হাসি টাইপটা কেমন। তো যাই হোক আমার দিকে অবাক এক দৃষ্টিতে তাকায় হাসতেছে। তো আমি অনেক চেষ্টা করছি আসলে, মানে আমি কেমন যেন ওর চোখের দিকে তাকানোর পর আর ওর চোখ থেকে আমার চোখটা মানে হটাইতে পারতেছি না। তো তারপর আমি বলতেছি যে খান তুই এখানে কেন আর আমি এখানে কেন, তুই কি মানে জীবিত হয়েছিস না আমি মারা গেছি, আসলে আমি বুঝতে পারতেছি না। ও আমার একটা প্রশ্নেরও মানে কোনো উত্তর দেয় না, ও শুধু হাসে। তারপর আমি যখন আমি বলতেছি তুই দাঁড়া আমি আসতেছি তোর কাছে, তখন আমার কথা শুনে দেখি ও উল্টা দিকে জোরে জোরে হাঁটা শুরু করছে, আমার দিকে আর তাকায় নাই, মুখ সোজা ঘুরে নিয়ে জোরে জোরে হাঁটা শুরু করছে।
তো আমি এখন চিন্তা করছি যে আমি মানে ওর কাছে যাওয়ার জন্য আমিও একটু জোরে হাঁটা শুরু করছি। তো আমি এখন চিন্তা করতেছি যে আসলে কবরটা আমি আপনাকে একটু বলে নিই যে কবরটা 2 লাইনে আছে, 6টা করে, আর চারপাশে গাছ। তো আমি এখন চিন্তা করতেছি যে তাহলে ডান পাশ দিয়ে যাই, কিন্তু ডান পাশ দিয়ে লাস্ট কবরের আসলে লাস্ট কবর যেখানে তার ডান পাশে একটা বড়ই গাছ রাসেল ভাইয়া, বড়ই মানে অনেক বড় একটা গাছ, কিন্তু সবগুলোতে ওই বড়ই যেটা কুল বলি আমরা, আসলে ওই বড়ই গাছ অনেক কাটা। তো মানে গাছটা আসলে এমন ভাবে আছে যে এই লাস্ট কবরের অর্ধেক পর্যন্ত আছে আসলে গাছের ডালপালা সবের। তো আমি এখন যাওয়ার সময় আর আমি ওর দিকে তাকায় আছি যে আমার ফ্রেন্ড আরো জোরে হাঁটে যাচ্ছে। তো আমি এখন ওকে বলতেছি যে তুই দাঁড়া দাঁড়া দাঁড়া। তো ও মানে আমার কোনো কথা মানে ও মনে হয় শুনতেই পারেনি, মানে ব্যাপারটা এরকম দিয়ে ও সোজা হেঁটে যাচ্ছে। তো আমি এখন যাওয়ার চেষ্টা করতেছি। তো জোরে হাঁটা যখন আমি শুরু করছি, তো ওই মানে বড়ই গাছটার মানে আমি কবরটা আসলে সাইড দিয়ে একটু যাইতে চাইছিলাম। তো যে ওই বড়ই গাছের যে একটা ডাল ছিল, ওই ডালে অনেক কাটা ছিল। তো ওই কাটার সঙ্গে আমার হাতটা লেগে মানে অনেক জোরে দেখি এখান থেকে এত বড় একটা আঁচড় লেগে গেল। তো আমি সঙ্গে সঙ্গে মানে আঁচড়টাতে এমনভাবে ব্যথা পাইছি। তো সঙ্গে সঙ্গে আমি চোখ খুলে দেখি যে আমার সামনে ওই ল্যাপটপ ওইভাবেই আছে, আমি যেভাবে শুয়েছিলাম হেলান দিয়েছিলাম সেভাবে আমি হেলান দিয়ে আছি। তো আমি এখন চিন্তা করতেছি যে কি হলো এটা। তো তারপর দেখি যে আমি মুভির লাস্ট যে পর্যন্ত আমার সিন দেখা ছিল তার 1, 2, 3 সেকেন্ড হবে না হয়তো ওই সিনটাতে ওই অবস্থায় আছে। আর আমি দেখি আমার টি শার্ট, আমার এই প্যান্ট, মানে আমার সব কিছু ভিজে মনে মানে এমনটা যে আমি গোসল করছি, মানে অথবা মানে আমি পুরো শরীরটা ভিজছি কিন্তু এখনো মানে মুছি নাই কোনো কিছু। তো এভাবে যেমন লাগবে ওইভাবে আমি আসি, মানে আমি কখনো জানি না, মানে ভাবি নাই যে আসলে মানে এতটা ঘামছি কেন আমি। আর দেখি আমার পুরো শরীর। আর সবচাইতে আশ্চর্য, আমি তখনও পর্যন্ত আসলে ভাবলাম হয়তো কোনো দুশ্চিন্তা বা কোনো হয়তো ঘুমাই গেছিলাম, হয়তো ঘুমের মধ্যে হুট করে একটা স্বপ্ন দেখছি এরকম ভাবছিলাম। তো যখন আমি নিচের দিকে তাকাই আর তখন আমি রুমের লাইট অফ করা ছিল। তো আমি তখন চিন্তা করলাম যে করি লাইট দেওয়ার জন্য আমি উঠছি। লাইট যখন দিই তখন আসলে আপনাকে কি বলবো, আপনি বিশ্বাস করবেন কিনা হয় আমি জানি না, দেখি আমার ওই কবরের কাছে থাকা অবস্থায় আমার হাতে যেভাবে আঁচড়টা লাগছে বড়ের কাঁটা দিয়ে, ঠিক অত বড় জায়গা কেটে আমার বেডের অনেকখানি এবং আমার এই টি শার্টে, আমার ওই প্যান্টে সব জায়গায় মানে রক্ত অনেক জোরে মানে পড়তেছে। তো আমি এখন কিন্তু ব্যথা পাচ্ছি না, আশ্চর্যের ব্যাপার এটা, আমার কোনো ব্যথা নাই, বাট রক্ত পড়তেছে। তো আমি এখন সঙ্গে সঙ্গে হাত ওভাবে চেপে ধরে তো আমার মাকে ডাকছি যে আম্মু আম্মু আম্মু। তো মানে আম্মুকে জোরে জোরে ডাকছি। তো তখন আম্মু এখন উঠে আমি বললাম যে এরকম এরকম আম্মু, আমার আসলে আমি জানি না আমার কি হয়েছিল, আমি বলতে পারবো না, মানে আমি জানি না, আমার মাথা কোনো কাজ করতেছে না যে আসলে আমি। তারপরে মাকে সব কিছু খুলে বললাম যে এরকম এরকম আমার ওই মৃত একটা ফ্রেন্ডকে এরকম দেখছি, আবার 12টা কবর দেখছি, আবার ওরকম একটা কবরের পাশে গাছ ছিল কাঁটাওয়ালা, ওই কাঁটা দিয়ে আমার হাত কাটছে। তো তারপরে আমি দেখি আমি ওই ল্যাপটপে আছি, ওই মুভি ওইভাবে আছে আর আমার হাত দিয়ে এভাবে রক্ত পড়তেছে। তো আম্মু আসলে আমাকে কিছু বলে নাই, শুনে চুপ করে আছে আর সঙ্গে সঙ্গে আল্লাহর কথা স্মরণ করছে, দোয়া পড়তেছে। তারপরে আমার হাতটা পরিষ্কার করার পরে তারপরে ওই রাতে মায়ের কাছে আমি ছিলাম। তবে ওই রাতে আমি ঘুমাতে পারি নাই। আসলে আমি জানি না রাসেল ভাই, আমি ওখানে কেন আল্লাহ আমাকে নিয়ে গেছে বা কেন আমার সামনে এরকম একটা অবস্থা আসলো, আমি আসলে এরকম কখনো চিন্তাই করি নাই যে এরকম কোনো কিছু হতে পারে। আমি কারো কাছ থেকে এরকম শুনিও নাই। তো এই জন্য আমি আপনার কাছে সবার উদ্দেশ্যে বলি, আপনার টিম, আপনার এই মুহূর্তে যারা যারা শুনতেছে সবার উদ্দেশ্যে বলি, সবাই যারা যে অবস্থায় আছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, সবাই নামাজ পড়েন আর অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ছিলাম একটা চমৎকার অডিও ক্লিপ এবং এরপরে চলে যাব আমাদের আরো একজন অতিথির কাছে, এবং তিনি দ্বিতীয় অতিথি ছিলেন আমাদের। আমরা তার কাছে আবার ফিরে যাচ্ছি। আপনার নামটা প্লিজ আরো একবার বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনা জানাবেন।
ধন্যবাদ রাসেল ভাই। আমি সোহাগ, রাজশাহী থেকে। জি। ভাই আমি প্রথমে যে কথাটা বলতে চাই যে আমাদের যে এলাকাটা, জি। আমরা হচ্ছে রাজশাহী জুট মিলের ওখানে থাকি, 2 নম্বর গেটে আমার যে জায়গাটা। আর যে ঘটনাটা ঘটছে এটা হচ্ছে অলমোস্ট রাজশাহী জুট মিলের পিছনে একটা গ্রাম আছে, যে গ্রামটা হচ্ছে যে গ্রামটাকে বলে নতুন ইমাদপুর যেটা আচ্ছা। বলে। তো এটা খুব রিসেন্ট একটা ঘটনা, এই লাস্ট ঈদুল আজহা যেটা চলে গেল জি। আমাদের। এই ঈদুল আজহাতে আমাদের রাজশাহীতে বা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরকম একটা প্রচলন আছে যে একটা গরুতে 7 জন বা 3 জন বা 5 জন বেজোড় সংখ্যার একটা ভাগ দিয়ে গরুটাকে কোরবানি দেওয়া হয়। তো এরকমই একটা ঘটনা ঘটছে যে ওই গ্রাম থেকে 7 জন লোক ঈদুল আজহার জন্য গরু কিনতে যাবে। আমাদের ওখানে যে হাই স্কুল মাঠ আছে, মাসকাটা দিকে স্কুল মাঠ, এটা অনেক বড় একটা মাঠ। আর এই মাঠে প্রত্যেক বছর ইয়ারলি যে গরু ছাগলের যে হাটটা বসে, এখানে অনেক বড় একটা হাট বসে। আচ্ছা। দেন আমার কাটাখালী বাজারের পাশেই হাটের মাঠটা, স্কুল মাঠটা। তো ওখান থেকে কিছু দূর গেলে হচ্ছে এই গ্রামটা, যে অলমোস্ট 2 কিলো দূরে পায়ে হেঁটে যাওয়া যায়, পিচ ঢালা রাস্তা আছে। আর আদর্শ কলেজের পাশ দিয়ে যেতে হয় এই জায়গাটা। তো ওই 7 জন ভাগী যারা ছিলেন তারা অলমোস্ট একটা সুন্দর দেখে একটা গরু কিনেছিলেন, কিন্তু 7 জন ভাগীর মধ্যে একজনের সাথে তার ছোট্ট একটা 4 থেকে 5 বছর বয়সী একটা বাচ্চা ছিল। আচ্ছা। উনার সাথে গেছিল গরু কিনবে, বাবা গরু কিনবে, আমরাও দেখতে যাব এই ভেবে হচ্ছে ওই ছেলেটাকে নিয়ে আসে উনি। তো অ্যাজ ইউজুয়াল উনি হচ্ছে গরু কিনে, ওনারা সবাই মিলে গরু একটা সুন্দর দেখে একটা গরু কিনে নিয়ে আসার পরে যখন তারা আস্তে 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 অলমোস্ট 1 কিলো রাস্তা পার হয়ে গেছে, যখন আদর্শ কলেজের যে জায়গাটা ক্রস করে, ওই জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা শুনশান জায়গা। এক পাশে হচ্ছে ক্যানেল আছে, আর এক পাশে হচ্ছে কুসুর মানে আখক্ষেত যেটাকে আমরা বলি। তো এই আখক্ষেতের পাশ দিয়ে রাস্তাটা। তো যাওয়ার সময় গরুটা হঠাৎ করে একটা বিরূপ ধরনের আচরণ করতে লাগে। মানে এতক্ষণ গরুটা খুব ভালোভাবে আসছিল, এরপরে কি হলো যে গরুটা খুব মানে লাফালাফি শুরু করলো। মানে অনেক বড় গরু ছিল, সো সবাই মিলে দড়ি টানা দিয়ে ধরে গরুটাকে কষ্ট করে নিয়ে আসে। গরুটা একসময় এদিকে ছুটে যেতে চায়, একসময় ওদিকে ছুটে যেতে চায়। আসলে এটা এতক্ষণ ছিল না, বাট হঠাৎ করে এই জিনিসটা শুরু হয়ে গেল। ঠিক আছে, মানে ওই যে বাচ্চাটা ঘুরছে ফিরছে, কিন্তু গরুটা হচ্ছে খুব লাফালাফি শুরু করেছে। গরুটার ওই জায়গায় থাকবে না এরকম, বা ওই রাস্তা দিয়ে যাবে না। তারপরেও কষ্ট করে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে একটা বিদ্যুতের পোল আছে, ইলেকট্রিসিটি পোল যেটাকে আমরা বলি, এই পোলের সাথে ওই গরুটাকে বাঁধা হয়। বাঁধার পরে যে ঘটনাটা ঘটে, যে গরুটা এত পরিমাণ লাফাদাফা শুরু করে যে ওই পোলটাকে আস্তে আস্তে নড়ানো শুরু করেছে। তো সবাই বলছে যে যেহেতু গরুটা খুব বেশি লাফালাফি করছে, সো আমরা করি কি, পোলটা বেশি ঝুঁকছে বা নড়ছে, হয়তো বা কারেন্ট তার যদি ইলেকট্রিসিটি তার যদি ছিঁড়ে যায়, এটা দুর্ঘটনা হতে পারে, আমরা এখান থেকে খুলে তাকে একটা মানে খুঁটি পুঁতে, শক্ত করে একটা খুঁটি পুঁতে গরুটাকে বেঁধে দিয়েছে। এবার যে ঘটনাটা, যে সবাই গরুটাকে খেতে দিচ্ছে, কিন্তু গরুটা খাচ্ছে না, গরুটা ওই রকম লাফালাফি করতেই আছে। এখন ঘটনা হচ্ছে যে গরুটা কেন লাফালাফি করছে, মূল বিষয়টা হচ্ছে ওই যে বাচ্চাটা ছিল 3 থেকে 4 বছরের যে বাচ্চাটা, এই বাচ্চাটা অনেক সুন্দর একটা বাচ্চা ছিল। রোড থেকে আসার সময় ওই আদর্শ কলেজ যখন ক্রস করেছে, তখন এই ছেলেটার সাথেই সমস্যাটা হয়েছে। আর আমরা তো জানি যে পশু পাখি জীব জানোয়ার যেটাই বলি না কেন, ওরা এই জিনিসগুলাকে খুব ভালোভাবে করতে পারে, অবলোকন করতে পারে। সো ওই বাচ্চাটাকে যখনই দেখছে গরুটা, তখনই লাফালাফি শুরু করছে। তো এইভাবে হতে হতে একটা সময় প্রায় সন্ধ্যার আগে হয়ে যায়। তখন ওনার মা ওনাকে ওই বাচ্চাটাকে নেওয়ার জন্য চলে এসছে। বাচ্চাটা সরছে না, বাচ্চাটাকে বলছে যে তুমি গরুর কাছ থেকে সরে যাও। বাচ্চাটা শুধু গরুর কাছেই চলে যাচ্ছে, আর গরুটা এটা দেখে খুব লাফাচ্ছে। এবারে কি হচ্ছে যে ওর মা যখন বাচ্চাটাকে জোর করে নিয়ে আসছে, তখন দেখছে ওর জামা কাপড়গুলো ছেঁড়া, মানে ছেঁড়া বলতে কি খুলে আছে। আচ্ছা। তখন ও মা ওকে ফ্রেশ করার জন্য, মানে হাত মুখ ধুয়ে ঘরে নেওয়ার জন্য যখন জামা কাপড়গুলো খুলেছে, তখন দেখছে পুরো গায়ে হচ্ছে কালো কালো দাগ।
যে বাচ্চাটার গায়ে কখনোই কোনো দাগ থাকার কথা না, সুন্দর একটা বাচ্চা, ফর্সা একটা ছেলে, কিন্তু গোটা গায়ে কালো কালো দাগ। এখন ওর মা এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে যে ফুলে গেছে, লাল লাল ফুলেছে, কালো হয়ে গেছে, এরকম কিছুটা নতুন হচ্ছে, কিছুটা পুরনো হয়ে গেছে, এরকম দাগ। তো তখন ওর মা বলছে কি যে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যাই, আমাদের কাটাখানিতে এরকম 2-3 জন ডাক্তার আছে, নামকরা ডাক্তার আছে। তো সেরকমই একজনের কাছে নিয়ে গেছেন। তো উনি ওই যে অ্যালার্জি ভেবে ওনাকে ওই বাচ্চাটাকে কিছু ওষুধ দিয়েছে। ওষুধ দেওয়ার পরে, খাওয়ানোর পরে, এদিকে আর কিছুদিনের মধ্যে ঈদ আছে সামনে, তো খাওয়ানোর পর আরো বেশি হয়ে গেছে। বেশি হওয়ার পরে ওনারা আবার আরেক ডাক্তারের কাছে, আমাদের কাটাখালী বাজারে আরেক ডাক্তারের কাছে নিয়ে গেছেন। উনাকে চর্ম বিশেষজ্ঞ বলা হয়, চর্ম শিশু বিশেষজ্ঞ, ওনার কাছে নিয়ে গেছেন। উনিও দেখে অ্যাজ ইউজুয়াল কোনো না কোনো মেডিসিন দিয়েছেন, হ্যাঁ, মানে প্রাইমারি ট্রিটমেন্ট হিসেবে মেডিসিন দিয়েছেন। দেওয়ার পরে এটা আরো খারাপের দিকে চলে যায় বাচ্চাটা। তখন কোনো কিছু আগপিছ না ভেবে ওনার মা বলে কি যে আমার ছেলেটাকে একটু কোনো একটা হুজুরের কাছে দেখায়। তো এইভাবে করতে করতে তিনি তাদেরই গ্রামে, ওই ইমাদপুর নতুনপাড়া গ্রামেই একজন ফিমেল কবিরাজের কাছে নিয়ে যান আচ্ছা, বাচ্চাটাকে। কবিরাজের নাম আমি বলছি না, একজন ফিমেল, উনি একজন। তো ওনার কাছে নিয়ে যাওয়ার সাথে সাথে, ঘরে ঢুকানোর সাথে সাথে উনি বলছেন যে আপনারা কি করেছেন, এই বাচ্চাটা যদি আর 2 দিন থাকে বাচ্চাটা তো মারা যাবে। তখন বলছে কেন, বাচ্চার কি হয়েছে? তখন বলছে যে আমি বাচ্চার কি হয়েছে এটা পরে বলবো, আপনারা আগে আমাকে 7 ধরনের শুকনা খড়ি নিয়ে আসবেন। আই মিন 7 ধরনের বলতে 7টা খড়ি 7টা গাছের, যেমন আম গাছ হতে পারে, জাম গাছ হতে পারে, কাঁঠাল গাছ হতে পারে, এগুলো না খড়ি হয়, মানে খড়ি বলতে লাকড়ি যেটাকে পোড়ায় না, এই লাকড়ি কিন্তু 7 ধরনের হতে হবে। এই 7 ধরনের শুকনা লাকড়ি আমার কাছে নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে উনি বলছে কি যে এই শুকনা লাকড়িগুলো আমি পড়ে দিচ্ছি, এই লাকড়িগুলা 3 রাস্তার মাঝখানে, 3 রাস্তার মাথা যেখানে 3টা রাস্তা একসাথে, ওই জায়গায় নিয়ে যে ছেলেটাকে বসায়, ছেলেটার সামনে এই লাকড়িগুলা পুরাই ফেলবে। আর সাথে কিছু মানে প্রিয়জন যারা, মানে আত্মীয় স্বজন যারা ওই বাচ্চাকে যারা খুব ভালোবাসেন বা বাচ্চার যাদেরকে খুব ভালোবাসে তারা থাকবে। ঠিক আছে। দেন ওই বাচ্চাকে নিয়ে ওর মা, ওর বাবা, আর যে কজন আছে ওদের পরিচিত ওখানে গেছে। যাওয়ার পরে ওই লাকড়িগুলোতে আগুন ধরাই দিয়েছে। যখন আগুন ধরাই দিয়েছে, আর পাশে ওই বাচ্চাটাকে নিয়ে যখন আগুন ধরাই দিয়েছে, তখন দেখছে কি ওই বাচ্চার শরীর থেকে একটা কালো ছায়া, কাইন্ড অফ ব্ল্যাক শেড, এটা হচ্ছে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছে ওই বাচ্চার শরীর থেকে। বাচ্চার শরীর থেকে যখন বের হয়ে যাচ্ছে, এটা সবাই দেখছে ওই জায়গায়, যে বাচ্চার শরীর থেকে একটা কালো ছায়া বের হয়ে যাচ্ছে। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, যে বাচ্চাটা দেখছে, ওই ছায়াটাকে দেখছে কখনো ছাগল, কখনো গরু, কখনো বাদর। বলছে যে মামা দেখো একটা বাদর চলে যাচ্ছে, মামা দেখো একটা কালো ছাগল চলে যাচ্ছে, একটা গরু চলে যাচ্ছে। বাচ্চাটা এটা দেখছে। বাট যারা পাশে আছে, আত্মীয় স্বজন যারা আছে, প্রিয়জন যারা আছে, ওরা দেখছে যে বাচ্চাটার গা থেকে একটা কালো ছায়া বের হয়ে চলে যাচ্ছে। যেন একটা ডিস্টেন্সে চলে গেল, একটা সুনির্দিষ্ট ডিস্টেন্সে যাওয়ার পরেই ব্ল্যাক শেপটা আস্তে আস্তে মিলাই গেল। মিলে যাওয়ার সাথে সাথে ওই বাচ্চার শরীরে যতগুলা দাগ ছিল, ওখানে ওই বাচ্চার যতজন আত্মীয় স্বজন ছিল, এরা সবাই এই জিনিসটা দেখছে যে ওই বাচ্চাটার শরীর থেকে সব দাগগুলো অ্যাট এ টাইম চলে গেল, মিলাই গেল, ভ্যানিশ হয়ে গেল একেবারে। তারপরে যখন ওনারা সবাই ওই হুজুরের, মানে ওই কবিরাজের কাছে আসেন, ওনারা বলছিলেন যে এটা তেমন মানে খুব বড় ধরনের জিন না, এটা ছোট ধরনের জিন। ছোট ধরনের জিন বলতে কিছু কিছু খুব খারাপ জিন আছে না, আবার কিছু কিছু জিন আছে বাচ্চাদেরকে খুব বেশি পছন্দ করে, এরকমই টাইপের। উনি আসছিল যে আপনার ছেলেকে নিয়ে খেলা করার জন্য, বা আপনার ছেলেকে নিয়ে মানে মজা করার জন্য, এইরকম। বাট আপনার ছেলের গায়ের মধ্যে চলে যায় আপনার ঘটনায়। জি, আমি যে ঘটনাটি বলবো সেটি আমার এই বড় ভাইয়ের ভাগ্নের ঘটনা। ঘটনাটি ঘটে 2008 বা 9-এর দিকে, তিনি এক্সাক্ট বলতে পারেননি, 8 অথবা 9-এর দিকে হবে, যেহেতু বছরের শেষের দিকে ছিল। জি। তো ঘটনাটা বেসিক্যালি তার ভাগ্নেকে নিয়ে।
তো এখানে যেহেতু কয়েকটা পার্ট আছে ঘটনার, তো লিসেনারদের সুবিধার্থে ধরে নেই সেই ভাগ্নের নাম মামুন, কিন্তু বাস্তবিক অর্থে এই নামের সাথে চরিত্রের কোনো মিল নেই, আচ্ছা জাস্ট লিসেনারদের বোঝার সুবিধার জন্য। তো মামুনের ক্লাস 7-এ পরীক্ষা শেষ হলে সে নানার বাড়িতে বেড়াতে আসে, মানে আমার সেই ভাইয়ের বাড়িতে বেড়াতে আসে। তার নানা বাড়িতে তার একটাই বোন ঢাকাতে থাকে। তো আসার পরে যেটা হয়, ছোট মানুষ গ্রামে শহরে থাকে, আবদ্ধ পরিবেশে গ্রামে এসে ছোটাছুটি ঘোরাঘুরি ভালোই লাগে তার। বাড়ির আশেপাশে প্রতিবেশীর অনেক ছোট ছেলে পেলে থাকে। তো হঠাৎ করে একদিন মামুন সচরাচর আমার সেই বড় ভাইয়ের সাথেই ঘুমায়। তো একদিন ঘুমিয়ে আছে, হঠাৎ করে আমার সেই বড় ভাই ঘুম থেকে জেগে দেখে যে মামুন তাদের বাসার মানে রুমের বেলকানির সামনে দাঁড়িয়ে আছে। তাদের বাসাটা দোতলা ছিল এবং একদম যেহেতু গ্রামে ধানি জমির সাথে একদম। তো দেখে মামুন বেলকানির সামনে দাঁড়িয়ে আছে। তো যে বলছে, কেন ভাগ্নে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন, ঘুমাও নেই? তুমি বলছে, আচ্ছা মামা, তোমাদের এখানে কি শহরের মতো নাইট গার্ড আছে? তো বলছে, না, এখানে তো কোনো নাইট গার্ড নাই, তুমি নাইট গার্ড পাও কোথা থেকে? বলছে, দেখো ওইখানে তাকায় দেখো একটা লোক দাঁড়িয়ে আছে। হুম। তো কই আমার ভাই বলছে, কই আমি তো দেখি না, যত সব ঘুম বাদ দিয়ে তোমার বাহানা, আসো ঘুমাতে আসো। আমার ভাই হয়তো ভাবছে ছোট মানুষ, হয়তো কোনো কিছু তার গ্রামে এসে তার কৌতূহল মিটছে না। তো এর কিছুদিন পরে সেই বড় ভাই একটা জিনিস নোটিস করে যে মামুন যখন ঘুমায়, বা মানে আমার সেই ভাই যখন ঘুম থেকে ওঠে দেখে তিনি ঠিক আছেন, কিন্তু মামুন মনে হচ্ছে তার উল্টে গেছে। অর্থাৎ আমার সেই বড় ভাইয়ের মুখের কাছে মামুনের পা এবং আমার এই বড় ভাইয়ের পায়ের কাছে মামুনের মুখ। তো বলে যে, তুমি এমন করে ঘুমাও কেন? হয়তো ভাবছে যে শহরে থাকে, ঘুমের কোনো হয়তো সমস্যা থাকতেই পারে, অনেকের সমস্যাই থাকে। তো কিন্তু মামুনের প্রতি রাতে এই বেলকনির সামনে ওই লোকের দেখাটা চলতেই থাকে। ওকে এত নিষেধ করা হয়, এত কিছু করা হয়, ও শুনেই না। তো এরকম দিন যাচ্ছে। তো সবাই একটা বিষয় নোটিস করে যে যখন মাগরিবের আজান দেয়, মামুনের মধ্যে কিছু চেঞ্জ আসা শুরু করে। ও খেতে চায় না রাতে, মানে কান্নাকাটি করে, মাঝে মাঝে খুব রেগে গেলে বকাবকি করে, যেটা আমার ভাই থেকে যেরকম শুনছি। তোকে অনেক বোঝানো হয়, হয়তো ভাবছে যে মা বাবা থেকে হয়তো কয়েকদিন দূরে আছে, একটু সমস্যা হচ্ছে। কিন্তু সবাই একটা বিষয় নোটিস করে, তার সমস্যা মাগরিবের আজানের পরে হয়। তো আস্তে আস্তে এরকম সমস্যা হচ্ছে। তো সবাই ভাবছে এখন কি হলো, মানে খাওয়া দাওয়া ঠিক মতো করে না, মানে শরীরে অরুচির জন্যই হয়েছে কিনা। তো একদিন বাসায় কেউ নেই, আমার মানে মামুনের নানি, আমার মানে সেই বড় ভাইয়ের মা আছে ওখানে। তো নিচতলায় যেহেতু তারা গ্রামের পরিবেশে ধান টান হয়তো নাড়াচাড়া করছে। তো এমন সময় মামুন কে একটা মানে তাদের বাড়িতে একটা হুজুর টাইপের একজন আসেন। তো উনি দেখেই মামুনের নানিকে বলেন যে, আচ্ছা এই ছেলেটার কি কোনো সমস্যা মা? তো বলছে, হ্যাঁ আমার নাতি এরকম করে, মাগরিবের আজান দিলেই দেখেন বাবা এরকম শুরু করে, কি করা যায়, একটু দোয়া টোয়া করে দেন। তো বলছে, আসলে দেখ এখন তো সময় খারাপ, বাচ্চা মানুষ, এর দিকে নজর লাগছে। তো বলছে, নজর কেমন? বলছে, ও তুই বুঝবি না, যদি সারাতে চাস একটু কষ্ট করতে হবে। বলছে, কি কষ্ট? আচ্ছা বলছে, কিছু না, আপনার নাতির একটু হাতের একটু রক্ত লাগবে, কয়েক ফোঁটা। তো বলছে যে ছোট মানুষ, রক্ত লাগবে। বলছে, না সমস্যা নেই, 2-1 ফোঁটা, এটা কোনো বিষয় না, ও ঠিক হয়ে যাবে। যেহেতু ওর উপর একটা বদজিনের আসর পড়ছে, ওর চিকিৎসা করতে হবে। তো যথারীতি সরল মনা বুঝে তার নানি এই কাজটা করে। তো এই ঘটনার কিছুদিন পর থেকে মামুনের মধ্যে আরো বেশি মানে চেঞ্জ আসে। সে একদম কারোর সাথে কথা বলে না, খেতে চায় না, খাওয়াতে হলেও জোর করে খাওয়াতে হয়। তো ওর নানি একটা জিনিস নোটিস করে, যেহেতু তাদের বাড়িতে মেম্বার কম, দেখে যে সকালবেলা মামুনের নানা হয়তো মাছ বা মাংস কোনো কিছু নিয়ে আসছে, যেহেতু গ্রামের পরিবেশে দেখে মামুন মানে মাছ বা মাংস কোটার পরে যে উচ্ছিষ্ট অংশগুলো থাকে, মাছের আইশ বা মুরগির নাড়ি ভুড়ি, ওইগুলো মামুন খাচ্ছে। আচ্ছা তো এটা তো স্বাভাবিক না, এটা তখন সবাই দেখে এটা তো পুরোপুরি অস্বাভাবিক। এটা কিভাবে খাওয়া সম্ভব এই বাচ্চার, একদম ছোট না সে, একেবারেই সম্ভব। হ্যাঁ একেবারেই সম্ভব না। তো সবাই চিন্তায় পড়ে যায়, কি হচ্ছে এরকম, মামুনকে নিয়ে কি সমস্যা, ওর বাড়িতেও বলা যাচ্ছে না, মা বাবার চিন্তা করবে যেহেতু নানার বাড়ি আছে। তো একদিন মামুনকে আর রাত্রে পাওয়া যায় না। আমার আচ্ছা। সেই বড় ভাই সাথে সাথে দেখে মামুন পাশে নেই। তো দৌড় দিয়ে তার মা বাবার ঘরে যায়, বলে, আব্বা মামুনকে পাওয়া যাচ্ছে না, আমার ঘরে তো নাই, ওয়াশরুমে নেই, সব জায়গায় খোঁজা হয়েছে। তো প্রথমে তারা ঘরে খোঁজে, তো যখন দেখে পুরো বাড়িতেই মামুন নাই,
তখন দ্রুতই আশেপাশের প্রতিবেশীদেরকে ডাকা হয়, যেভাবে আমার নাতিকে পাওয়া যাচ্ছে না, তোমরা একটু খোঁজাখুঁজি করো। তো বেশি দূরে না, বাসার পাশেই তাদের একটা ছোট্ট বাগান ছিল। তো দেখে সেই বাগানে মামুন উপর হয়ে পড়ে আছে। সবাই মানে রাত যেহেতু অত কিছু বুঝতে পারে নাই আর অত কিছু দেখেও নাই, মামুনকে ধরাধরি করে নিয়ে আসে। তো সকালে ঘটনাস্থলে সবাই যায় এবং হুজুরকে নিয়েও যায়, যে সেখানকার স্থানীয় যে ইমাম থাকে। তো গিয়ে দেখেন ওখানে মানে স্কেচ করে, মানে মানে মাটিতে ভর দিয়ে না, মানে স্কেচ করে মাটির উপর কিছু লেখা আরবির মতো। তো আমার সেই ভাই বলে যে হুজুর কি লেখা? তো হুজুর বলেন এটা সরাসরি আরবি না, আরবির মতো হলেও এটা উর্দু ভাষা, কারণ আচ্ছা। উর্দুতে আরবির কিছু মানে অতিরিক্ত কিছু ওয়ার্ড আছে। তো বলে কি বুঝছেন আপনি? তো বলছে যে আসলে তেমন কিছু না, দেখা যাক কি হয়, কয়টা দিন যেতে যাও, ওকে দোয়া দরুদ করে দেবো, ঠিক হয়তো হয়ে যাবে। তো এরপরে কয়েকদিন পরে আরো ভয়াবহ ঘটনা হয়। সকালবেলা পাশের তাদের প্রতিবেশী হুম। মামুনের নানিকে জোরে জোরে রাখছে, খালাম্মা তাড়াতাড়ি নিচে আসেন, খালাম্মা তাড়াতাড়ি নিচে আসেন। তো বলছে কি হয়েছে গো? তাড়াতাড়ি নিচে আসেন। তো বলছে আপনার নাতির কি কোনো শারীরিক সমস্যা? বলছে কেন, কি হয়েছে? তো বলছে দেখেন কি করছে। তো তারা গিয়ে দেখে যে মামুন ওই পাশের বাড়ি তাদের যে প্রতিবেশী থাকে, যেহেতু গ্রাম্য এলাকা, তারা হাঁস বা মুরগি পালন করে। তো মামুন দেখে একটা হাঁসের আস্ত, একটা জ্যান্ত হাঁসের মাথা মানে ছিঁড়ে চাবাচ্ছে। যেহেতু ছোট আচ্ছা। মানুষ, তার পক্ষে তো এই মানে জ্যান্ত একটা হাঁসের মাথা চাবানো সম্ভব না, কিন্তু সে মুখের ভিতর নিছে এবং দেখে তার মানে মুখ ছুটি কেটে গেছে এবং আচ্ছা। তারই রক্ত বের হচ্ছে। যেহেতু তার পক্ষে এই জ্যান্ত একটা হাঁসের মাথা চাবানো সম্ভব না, তো কান্নাকাটি শুরু করে দেয় মামুনের নানি। মামুনের নানা আসার পরে বলে যে দ্রুত কিছু করেন, আমার নাতির মানে দিন দিন তো অবস্থা খারাপ হচ্ছে। আর একটা কথা বলে রাখা ভালো, মামুন এর মধ্যে কোনোভাবেই খাওয়া দাওয়া করছে না, মানে তাকে যদি খাওয়াতেও হয় জোর করে খাওয়াচ্ছে, কিন্তু তার নজর ওই খাবারের উচ্ছিষ্ট অংশের দিকে, মানে যত ময়লা জিনিস আছে সেগুলো সে খাবে। তো এরকম হওয়ার পরে মামুনের নানা আসার পরে সে ভাইকে নিয়ে বলছে যে আচ্ছা আজকে এশার নামাজের পরে দেখি হুজুরের কাছে নিয়ে যাই, ওকে নিয়ে যাই, দেখি কি হয়। তো এর মধ্যে বলে রাখা ভালো, মামুন সেই মানে যখন তাকে রাত্রে বাগান থেকে উদ্ধার করা হলো, তারপর থেকে তার পায়ের সমস্যা বলতে তার একটা গোড়ালে হালকা বাঁকা হয়ে গেছে এবং সে পা সোজা করতে পারছে না। সবাই ভাবছে হয়তো রাত্রে হয়তো দৌড় দিছে, হয়তো পায়ে কোনো ব্যথাও পেতে পারে। তো রাত্রে হুজুরের কাছে যাওয়া হয় এশার নামাজের পরে। হুজুর বলেন যে আমরা তো এমনি তো জানা সম্ভব না ওর সাথে কি হয়েছে, তো এটা জিনদের মাধ্যমে জানতে হবে, যেহেতু এটা আমাদের জানার বাইরে কি হয়েছে। তো বলছে আপনার নাতির অর্থাৎ মামুনের তো শরীরের কন্ডিশন ভালো না, ওর গায়ে জিন হাজির করা সম্ভব না, এমনিতে ছোট মানুষ। তো পাশে মাদ্রাসা ছিল, মাদ্রাসা থেকে একটা ছেলেকে নিয়ে আসা হয়, তার গায়ে মূলত মানে তাদের মতো একটা জিন হাজির করবে। তো এশার নামাজের পরে খেয়ে দিয়ে তাদের যথারীতি রিচুয়াল অনুযায়ী সেই ছেলের গায়ে জিন আসে। তো জিন এসে সালাম দিয়ে বলে হুজুর আমাকে এখন ডাকলেন কেন? তো বলছে কেন, তোমার কি কোনো সমস্যা? তখন বলছে না, আমাদের এখানে তো নামাজের সময়। তো বলছে কি বলো, নামাজ তো হয়ে গেছে 1 ঘন্টা আগে। তো বলছে না, আমরা এখন মাগরিব পড়বো, আমি এখন আপনি ডাকছেন, আমি কায়রো থেকে আসছি। তখন বলছে যে আচ্ছা এই যে বাচ্চাটাকে দেখছো, এই বাচ্চার কি সমস্যা দেখো। তো বলছে হুজুর আমি তো জানি না, আমাকে একটু সময় দেন। তো আমার ভাই যেটা বলে যে বেশি না, হয়তো 1 মিনিট বা তার একটু বেশি সময় পরে জিনটা আবার চলে আসে। তো আসার পরে বলে যে আসলে এই ছেলের সাথে কি হয়েছে এটা আমি বলতে পারবো না, কারণ এর সাথে যা হয়েছে সেটা অনেক বড় পর্যায়ে এবং যারা অরিজিনাল শয়তানের উপাসক সেই সকল জিনই এর পিছনে লাগছে। তো আমার সাধ্যের বাইরে এটা, তো আপনারা অন্যদিকে দেখেন। তো জিনটা চলে যাওয়ার পরে হুজুর বলছে যে আসলে সমস্যা তো অনেক দূরে চলে গেছে, তো এটা আমার দ্বারাও সম্ভব না, আপনি কালকে সকালে যে আমাদের এখানে বড় মসজিদ আছে সেখানকার যে বড় হুজুর আছে তার কাছে যান, উনি সমাধান দিতে পারে। তো যথারীতি যেহেতু মামুনের অবস্থা খারাপ, আসলে মামুনকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তা আমার ওই ভাই আর তার আব্বাই অর্থাৎ মামুনের নানা যায় সকালে। তো গিয়ে হুজুরকে সব বলে। তো হুজুর বলে আচ্ছা আর সমস্যা নেই, আমি হয়তো আসরের নামাজ পড়ে আসবো, যেহেতু আসরের নামাজের পরে সময়টা একটু বেশি পাওয়া যায়, আমি আসবো, সমস্যা নেই। তো আসে, তার সঙ্গীর সাথে মানে মাদ্রাসার কয়েকটা ছেলেকে নিয়ে আসে। আসার পরে সব বুঝে শুনে বলে যে আসলে তিনি বলেন আসলে এই ছেলের সাথে যা হয়েছে অনেক খারাপ কিছু হয়েছে, অর্থাৎ মামুনের নিজের বংশের, যেহেতু এটা নানার বাড়ি, তার দাদার বংশের কেউ ওকে ব্ল্যাক ম্যাজিক করছে এবং ছোট মানুষ এবং ব্ল্যাক ম্যাজিকটা যথাযথভাবে হয়েছিল না, এবং ওকে পুরাপুরি কাবু করার জন্য ওদেরই কেউ
ওই রক্তটা সংগ্রহ করে, এবং যার ফলে মামুনকে পুরোপুরি প্রজেস্ট করা হয় এবং এখন একদম ন্যারো পর্যায়ে চলে গেছে, যেখান থেকে ব্যাক করা সম্ভব না। তো কি করা যায়, বলছে আমার নাতিকে বাঁচান, আমি আমার মেয়ে বা জামাই বা মেয়ের কাছে কি জবাব দেবো? তখন বলছে আচ্ছা একটা উপায় আছে, সেটা হচ্ছে এই জিনকে তাড়ানো যাবে না, একে যদি হয় একে আমি 3 বার বলবো, একে একদম নিঃশেষ করে দিতে হবে পুড়িয়ে, যেহেতু এটা বদ জিন। তো বলছে আপনি যেটা ভালো হয় করেন, কিন্তু একটু দ্রুত করেন, যেহেতু ওর অবস্থা খুবই খারাপ হচ্ছে দিন দিন। তো বলে আচ্ছা আমি তো এখন তো সম্ভব না, এটার জন্য কিছু প্র্যাকটিসের দরকার, প্রিপারেশনের দরকার, আমি কালকে আসি। তো উনি আসেন, আসার পরে এবং মামুনের নানা বলেন যে আসলে কাউকে যাতে না বলে, যেহেতু একটা তাদের রেপুটেশনের ব্যাপার ছিল। তো ঠিক আসরের নামাজের পর পরের দিনে ছাদে যান সবাই, খুব বেশি মানুষ না, শুধু মামুনের নানা আর আমার ভাই অর্থাৎ মামুনের মামা, যিনি আমাকে ঘটনা বলেছেন। তো হুজুর আগে থেকেই বলেন যে এই জিনকে পুরোপুরি কাবু করতে হলে একটা প্রাণীর লেজের মাংস, মানে যে নরম মাংস আছে সেটা লাগবে। আমাকে উনি বলেননি, আমার ভাইও বলেননি কোন প্রাণী, এটা আসলে তিনি বলেননি, হুজুর নাকি বলতে মানা করছে, আমাকে তিনি এটা শেয়ার করেননি। তো যাই হোক, হুজুর বড় করে 4টা দাগ দেন ছাদের উপরে এবং পড়া পানি ছিটিয়ে দেন, এবং মামুনের চোখের দিকে, চোখের এক পাশে যে কোনো এক চোখের পাশে মানে মেন্থল টাইপের গন্ধযুক্ত, আমার ভাই যেটা আমাকে যেভাবে বলেন এমন কিছু লাগিয়ে দেন, ওকে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার পরে উনি দোয়া পড়তে শুরু করেন, এবং মামুন কোনোভাবেই মুখ খুলছিল না, মানে এমনিতে সে খুব দুর্বল, সে যে কিছু করবে অঙ্গভঙ্গি সেটাও না, শুধু মুখ দিয়ে ফেনা উঠছিল, মানে লালা পড়ছিল অঝরে, এবং চোখও তুলতে পারছিল না, কিন্তু একটা গোঙানির মতো শব্দ হচ্ছিল ওর মুখ দিয়ে, এবং মানে কন্টিনিউয়াসলি ওর মুখ দিয়ে লালা পড়তেছিল। তো ইন দ্য মিন টাইম হুজুর যে 4টা ছেলে ছিল, যে মানে স্কোয়ার শেপে দাগটা দেন, 4 কোণায় 4জন মাদ্রাসার ছেলেকে দাঁড় করে দেন, এবং হুজুর ইঙ্গিত দেন। তো ইঙ্গিত দেওয়ার সাথে সাথে 4জন একসাথে আজান শুরু করে দেয়, একই সাথে আজান শুরু করে দেয়, এবং হুজুরও তার রিচুয়াল শুরু করে দেয়। রিচুয়াল শুরু করে দেওয়ার পরে মামুনের মানে বাম হাতের মধ্যমা ধরে তিনি দোয়া শুরু করেন, এবং জোর করে হলেও যে কোনোভাবে ওর মুখে সেই মাংসের অংশটা গুঁজে দেন, এবং কিছুক্ষণ মামুন হুজুরের সাথে ধস্তাধস্তি করার পরে যেই আজানটা শেষ হয়, মামুনের মানে নিস্তেজ দেহ ওখানে পড়ে যায়। তো হুজুর বলেন আশা করি যে আমি সাকসেস হয়েছি, জিনটা নাই। কিন্তু মামুনের যে কন্ডিশন, জিন যে ওর এই কয়েকদিনে যে ক্ষতি করছে, ওর শারীরিক ক্ষতি, এটা এই ট্রিটমেন্টে হবে না, ওকে মানে জেনারেল ট্রিটমেন্ট করতে হবে। তো মামুনের জ্ঞান অনেক মানে কয়েক ঘন্টা পরে ফেরে, সে মানে তখনও কোনো কথা বলছিল না, তাকে সাথে সাথেই একটা হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয়, ওখানেই চিকিৎসা করা হয়, পরে তাকে আর্থোপেডিক্স ডাক্তারও দেখানো হয় তার পায়ের জন্যে। তো এই ছিল মোটামুটি ঘটনা। এরপর থেকে আসলে মামুন এখনো মোটামুটি সুস্থ, এখন বেশ বড় হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার। তো যাই হোক, আমাদের আরো একজন অতিথি আছেন, তার কাছে আমরা যাব এবং তার ঘটনা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। ধন্যবাদ রাসেল ভাই। হ্যালো লিসেনার্স, আমি রায়হান আহমেদ, আমি এসেছি ধানমন্ডি থেকে। জি। আমি যে ঘটনাটা শেয়ার করবো রাসেল ভাই, এটা একটা গ্রামের ঘটনা, আর ঘটনাটা হচ্ছে আমার ছোট মামার সাথে ঘটে। তো আমার মামারা ছিল 2 ভাই, ওনারা। তো নানার বড় ছেলের উনি চাইছিলেন যে উনি প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করতে, আর ছোট ছেলে উনি কোরআনের হাফিজ হতে আর কি। তো রাসেল ভাই বলে রাখা ভালো, অনেকেই আছে যে এরকম হয়তো শুনেছেন কিনা জানি না, যে যারা কোরআনের হাফেজ মানে হতে চায়, যার জন্য মাদ্রাসায় পড়ছে, তাদের অনেকেই একটা সময়ে মানে মস্তিষ্ক বিকৃতির একটা ব্যাপার ঘটে। কিছু একটা সময়ে তারা মানে পড়াশোনা বন্ধ হয়ে যায়, তারা পড়াশোনা করতে পারে না, এরকম হয় তাদের সাথে। ঘটনাটা শুনুন। হ্যাঁ, এটা গ্রামের মুরব্বীরা বলে জিনে আসর করে আর কি, যে ব্যাপার কারণে এরকম হয়। তো ঘটনাটা আসলে ওনার সাথে যেটা ঘটেছে, উনি একদিন উনি চঞ্চল প্রকৃতির ছিলেন, তো খেলাধুলা করতেন বেশি, ওই আপনার কোরআনের পড়া এগুলো ওনার ভালো লাগতো না। তো উনি একদিন খেলার উপকরণের জন্য বাঁশঝাড়ে যান, ভাঙা আপনার এই মাটির যে জিনিসপত্র, বাসন কোসনের টুকরা, এগুলো দিয়ে উনি খেলতেন আর কি। তো এগুলো কুড়াতে যান বাঁশঝাড়ে। তো ওইখানে উনি যখন কুড়ে নিয়ে আসেন, উনি একা আসেন না, ওনার সাথে 4টা ছোট ছোট সাপ আসে। এই সাপগুলা বাড়িতে এসে ওনার যে ছোট বোন, উনি বারান্দা খেলতেছিল, ওরে সার্কেল করে সাপগুলা ফোনা তুলে আছে। এইটা দেখার পর আমার নানি তাড়াতাড়ি আসেন, এসে বাঁশ দিয়ে সাপগুলোরে মারেন। তো ছোট সাপ, সমস্যা হয় নাই, মারছেন। তো এরপরে যে জিনিসটা ঘটে ওনার সাথে, উনি একদিন দৌড়ে নদীর পাড় থেকে নামতেছেন। তো নেমে যখন উনি দৌড়ে আসছেন বাড়ির দিকে, তো হঠাৎ ওনার সামনে
পরে একটা বড় সাইজের একটা সাপ পড়ে। সাপটা রাস্তা পার হচ্ছে, এটা আসলে মানে এত বড় সাপ যে এটা অজগর সাপ, কিন্তু গ্রামে এরকম অজগর সাপ দেখা যাওয়ার কথা না। যেহেতু এটা দেখা গেছে, উনি এখানে ডাইরেক্ট স্টপ হয়ে গেছেন এবং উনি যদি যেতে চান ওটাকে লাফ দিয়ে যেতে হবে। উনি জান নাই, ওটা সাপটা চলে গেছে আস্তে আস্তে। তারপর উনি বাড়িতে আসেন, বাড়িতে আসার পরে ওনারা বলেন যে এই ঘটনা। তো বাড়িতে এটা জানার পর ওনারা তারা তাবিজ দেয় কোমরে বাঁধার জন্য আর কি, সাপ থেকে নিরাপত্তার জন্য। তো ওটা আসলে মানে মুরব্বীরা যেটা বলে যে এটা আসলে সাপ ছিল না, এটা ছিল আপনার বাড়ি পৈরল। মানে বাড়ি পৈরল বলতে গ্রামের মানুষ বলে যে অনেকে আছে যে মানে বাড়ি পাহারা দেয়, এটা হয়তো জিন জাতীয় কিছু হতে পারে বা অন্য কিছু, এটা বাড়ি পাহারা দেয়, এটা বাড়ি পৈরল বলে। তো যাই হোক, এই ঘটনার পর ওনার সাথে যেটা ঘটে একদিন রাতে উনি ওনার রুমে পড়তেছিলেন, তো বাইরে থেকে ওনার নাম ধরে কেউ 3 বার ডাকে। উনি ডাকটা অবিকল শুনতে পান যে ওনার বড় ভাইয়ের গলা। তো উনি ভাবছেন বড় ভাই হয়তো আসছে ওনার দেখা করার জন্য। তো উনি দরজা খুলে দেন কৌতূহলী হয়ে, বড় ভাই আসছে, দরজা তো খুলবেই। দরজা খুলে দেন, দরজা খুলে দেখেন যে এখানে কিছুই নাই, কেউই নাই। তো উনি আর কিছু কথা তো বলেন নাই, উনি জাস্ট দরজা খুলে উনি বের হয়ে যান। তো এই যে দরজাটি খুলছেন, দরজা খোলার আওয়াজ নানির কানে যায়। তো নানি যাওয়ার পর নানারে জানান যে কি হয়েছে। বাইরে এসে দেখেন যে কিছু নাই, হারিকেন নিয়ে বের হয়েছেন, অনেক আগের ঘটনা যেহেতু। তো উনি দেখেন যে উনি ঘরে নাই, মামা ঘরে নাই। তো উনি নানার বিষয়টা জানান, নানা তাড়াতাড়ি লাইট নিয়ে বের হন। তো লাইটগুলো ছিল আগের দিনের যে লাইটগুলো আর কি, বড় ব্যাটারি যে লাইটগুলো, এগুলো কম আলো দিত। তো উনি লাইট নিয়ে খুঁজতে বের হন ওনারে। তো উনি অলরেডি নদীর পাড়ে উঠে গেছেন, উঠে হাঁটা শুরু করছেন। কি একটার মানে দ্বারা তিনি ইনফ্লুয়েন্স হয়েছেন যে তিনি হাঁটা শুরু করছেন। তো নানা পিছনে পিছনে যান, যাওয়ার পরে যখন গাঙের পাড়ে উঠেন, ওঠার পরে দেখেন যে অনেক দূরে উনি হেঁটে যাচ্ছে। তো উনি যত দূরে পারেন, মানে দৌড়ে পারেন বা হাঁটে পারেন, ওনার পিছু শুরু করেন হাঁটা। তো ওনার হাঁটতে হাঁটতে একটা সময়ে উনি মানে মামা উনি গাছে উঠে গেছেন। উনি তো আসলে এখানে বলে রাখা ভালো, উনি গাছে উঠতে পারেন না, গাছ বাইতে পারেন না, কিন্তু এখানে গাছে উঠছেন কিভাবে? উনি গাছে উঠে গেছেন। আর এদিকে নানার চিৎকার চেঁচামেচিতে মানুষ জড়ো হয়ে যায়, গ্রামের মানুষ। আর গ্রামের মানুষ জড়ো হওয়ার পরে যে ব্যাপারটা ঘটে যে এখান থেকে একজন মানুষ সাহস করে গাছে উঠে ওনাকে মানে ধরতে যায় ধস্তাধস্তি করে। তো উনি এখানে মানে ধরতে যেয়ে উনি এখানে মানে বিভৎসভাবে একটা আওয়াজ করেন। আওয়াজটা এটা আসলে আরবি ভাষায় একটা আওয়াজ করেন, কি মানে বলছেন এটা আমি অবিকল বলতে পারবো না। তবে ওনার মানে বয়সটা ছিল আপনার 3-4 জন মানুষ যদি সমবেত কণ্ঠে যদি একটা কথা বলে, যেরকম একটা মানে যেরকম একটা রাগ নিয়ে যদি 3-4 জন মানুষ একটা কথা বলে, এরকম ভাবে কথা বলছেন। এবং এই মানে বয়েস শুনে মানে যারা ছিল তারা পুরোপুরি অবাক হয়ে গেছে যে উনি কি। তারপর যাই হোক কষ্ট করে ওনারে নামানো হয়েছে। নামানোর পর ওনার মুখ দিয়ে মানে ফেনা বের হইতেছে, সাদা রঙের ফেনা বের হইতেছে। তাড়াতাড়ি করে ওনার মানে মসজিদে নিয়ে যাওয়া হয়। হুজুর আছে মসজিদে, তো মসজিদটা কাছেই ছিল। নেওয়ার পর মসজিদে হুজুর এখানে দোয়া দুরুদ পরে ওনাকে আপাতত সুস্থ করে তোলে। তারপর উনি বাড়িতে যান। বাড়িতে যাওয়ার